হাই হাই, সবাই কেমন আছো? ভালো। হ্যাঁ ভালো। বলো। রূপম দা তো ব্যস্ত প্রচন্ড। হ্যাঁ, একটু ব্যস্ত আছি। তার মধ্যে আজকে আমি আবার এসব কালার পরে এসেছি। যাই হোক, আজকে আমরা তাহলে সেফ খেলে দিচ্ছি আমি আর অরিত্রদা। এই আমরা কালারটা black মানে কিন্তু এই কালারটা মানে কিন্তু আবার পাকিস্তান নয়। আগের দিনের মতো শুরু করিস না তোরা। আহ, আমাদের এরকম ব্যাক টু ব্যাক হলো, আমি দর্শকদেরকে বলে রাখি, আমাদের দুটো ভিডিও শুট করে আমাদেরকে আবার রিশুট করতে হয়েছে, সেই জন্য আর কি আমাদের মানে দেরি হয়ে গেছে আর কি একটু। আপনারা সাবস্ক্রাইব করছেন, ঠিকই করছেন। না, আমার মনে হয় অডিয়েন্স সাবস্ক্রাইব করছে না, ঠিকই করছে। আমরা গ্যাপ দিচ্ছি, অডিয়েন্সকে দোষ দিয়ে লাভ নেই। আমাদেরই ভুল, আসলে আমাদেরও ভুল না। ভিডিও রেকর্ড করার পরে ভিডিও ডাউনলোড করা যাচ্ছে না। যাই হোক, তো আমরা টপিকেই আসি ডিরেক্ট। বলো তোমরা, একে ছবিটা কেমন লাগলো তোমাদের? না, আমি আগে বলে নি এখান নিয়ে। এখান কিন্তু আমি মানে এক্সপেকটেশন খুব কম নিয়ে গেছিলাম, যেহেতু আমি রুদ্ধশ্বাস রাজস্থান ছবিটা আমার ভালো লাগেনি। কিন্তু এখানে আমি অ্যাটলিস্ট বলবো যে মেকার্সরা যেটা প্রমিস করেছে, ঠিক আছে, সেটা ডেলিভার করেছে। হিউমারটা কিন্তু আমার জন্য প্যাকড হলের মধ্যে ওয়ার্ক করেছে। আমি প্রিমিয়ারে দেখেছিলাম, বাট সেখানেও এভরিবডি ওয়াজ এনজয়িং। তো মানে আমার জন্য হিউমারটা ওয়ার্ক করে গেছে, এবং সেটা মূলত হচ্ছে অনির্বাণ চক্রবর্তীর পারফরমেন্সের জন্য, এবং সুভদ্র, সৌম্যকা এবং অনির্বাণ চক্রবর্তীর যে কেমিস্ট্রিটা, সেটার জন্য। এবং বেনারসে করা হয়েছে ভালো, এক ওয়েল শট, এবং একটা শেষের দিকে যে একটা মাসি ফিল একটা দেওয়া হয়েছে, সেটাও বেশ জমেছে। আহ তো সবকিছু মিলে মিস্ট্রিটা, দেখো মিস্ট্রিও যে খুব কঠিন কিছু হবে এটা আমি জানতামই হবে না, তো সেটা এক্সপেক্ট করিনি। আর আমি বলবো যে আরেকটা এটাও দেখো, এটাও আমরা বুঝে গেছিলাম যে এই যে সত্যজিৎ রায়, জয়বাবু ফেলুনাথ, ওই যে রেফারেন্সেস গুলো, ওগুলো এনক্যাশমেন্ট, তো ওগুলো আমি মাথায় নিয়েই গেছিলাম। তবে যেটা আগের বারের থেকে বেটার করেছে যে এবারে ওরকম জোর জোর করে আর কি চোখে লাগার মতো যে অ্যাড, যেগুলো সেই রুদ্ধশ্বাস রাজস্থানে ছিল, সে গ্যাসো ফাস্ট না কিসের, সেগুলো এবারে নেই। তো ওটাই বাঁচো। তো আমার আর কি মানে মানে মনে হচ্ছে যে হ্যাঁ, 2 ঘন্টা 1 ঘন্টা 58 মিনিটের ছবি, যে হ্যাঁ ঠিক আছে দেখে নিলাম আর কি, মানে এন্টারটেনিং আর কি। আমার এরকম এক্সপেকটেশন যেহেতু কম ছিল, আমার ঠিকই লেগেছে। না, সাগর আমার নিয়ে জন্য দেখো কমেডি কমেডি একটা পার্টিকুলার জায়গাতে রূপমদার সঙ্গে আলোচনা করছিলাম আমি। ওই একটা যে অয়েলের জায়গা রয়েছে না, দেখবে অয়েলকে নিয়ে একটা সিন রয়েছে, আমি ডিটেলসে ঢুকছি না, ওই অয়েল জায়গাটা ওয়াটার। কমেডি অ্যাকচুয়ালি প্রচন্ড ভালো ছিল, ওটা ওয়ার্ক করেছে আমার জন্য। আর এখানে আমার হচ্ছে শাশ্বত চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে যেভাবে ইন্ট্রোডিউস করানো হলো, বেলাল মালিক, সেই ক্যারেক্টারটা তারপরে আর সেইভাবে এগোয় না, মানে সব কাজ নিজে হাতে গিয়ে করছে। ঠিক আছে, বিশ্বনাথের ক্যারেক্টারটার মানে পারপাসটাও খুব একটা ক্লিয়ার নয়, তো অ্যান্টাগনিস্টের দিকটাই কিরকম একটা অদ্ভুত। তারপর লাস্টে গিয়ে আবার আমরা একটা এমন একটা আইডিয়া দেখছি যে আইডিয়াটা বাংলা ছবিতে সচরাচর কেউ এক্সপেক্ট করবে না। ঠিক আছে, কিন্তু সেইভাবে গোটা ছবিটা কি অ্যান্টাগনিস্ট করছে, যে লাস্টে যে আইডিয়াটা আছে সেটার জন্য অ্যান্টাগনিস্টটা যেরকম হওয়া দরকার, শাশ্বত চ্যাটার্জি ক্যারেক্টারটা সেরকম নয়, সবটাই নিজে হাতে গিয়ে মানে এইরকম মানে দেখো ক্যারেক্টার সব নিজে নিজে হাতে, হাতে গিয়ে দেখো করে, এই দেখো নিজে ব্যাপারটা হাতে কনভিন্সিং নয়। কোনো অ্যান্টাগনিস্ট নিজে হাতে পুরো জিনিসটা এক্সিকিউট করে, এটা কিন্তু মানে আমরা অনেক ছবিতেই দেখেছি। মানে তুমি যদি দেখো শাহরুখ খানের ডনে, শাহরুখ খানকে দেখা যাচ্ছে তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, কিন্তু মাল ডেলিভারি করতে অব্দি নিজে যাচ্ছে একা। তো কোনো হুম। ইন্টারন্যাশনাল ডন কি অ্যাকচুয়ালি দেখি মাল ডেলিভারি করতে নিজে যায় বোটে করে? কিন্তু ওখানে তো তাই না না না, দেখায়। দেখো 100%, 100% যে সেটা অনেক ছবিতে আমরা দেখেছি, কিন্তু প্রেজেন্টেশনে অনেক ক্ষেত্রে ম্যাটার করে যায় মেবি। কিছু জায়গায় কনভিন্সিং লাগে, কিছু জায়গায় কনভিন্সিং লাগে না। এই ফ্লটা অনেক ছবিতেই আছে, প্রথমবার একেন বাবুতে হয়েছে তা নয়, সেটা ঠিকই কথা। রূপম। তবে মেন কথা হচ্ছে, দেখো একেন বাবু যা বুঝলাম আমি সেটা হচ্ছে যে এই যে প্রচন্ড মানুষের ভালো লাগছে, এবং আমি দেখছি বিভিন্ন ভিডিওস যেখানে ফ্যামিলি অডিয়েন্স মানে মানে পাগলের মতন দেখছি আর কি। তারা, আমি দেখছি এক জায়গায় বলছে যে আপনি আপনি আসুন, আমরা আপনাকে খাওয়াবো, এরকম টাইপের কথাবার্তা অডিয়েন্স বলছে। ঠিক আছে, তাও বাচ্চা কাচ্চারা, আমার হলে আমি যেখানে দেখি সেখানে তো বাচ্চা কাচ্চারা খুব এনজয় করছিল, মানে দুলতে দুলতে আনন্দ করতে করতে দেখছে, প্রত্যেকটা সিনে আর কি, প্রত্যেকটা যোগ ওদের জন্য ল্যান্ড করছে। তো ওই অডিয়েন্সটা পছন্দ করে, এবং যে ছবি মানে ঠিক আছে নিজের অডিয়েন্সকে মাথায় রেখে বানাচ্ছে, সেটাই হওয়া উচিত। আর ঠিক আছে। একেন একেন যে পারফরমেন্সটা দিয়েছে, আমি যদি বক্স অফিস ওয়াইজ বলি, দুর্দান্ত। মানে দুর্দান্ত। কোয়েস্ট মলে 3টে শো। কোয়েস্ট মল এমন একটা মল যেখানে কিন্তু বাংলা ছবি সেইভাবে যে রমরমিয়ে চলে তা কিন্তু নয়, কিন্তু সেখানে 3টে শো লাগিয়েছে, 3টে শোই কিন্তু 90% ফুল দিয়ে দিয়েছে কিন্তু একেন। এবং একেন হুম। যে লেভেলে শনিবার আর রবিবার বিজনেস করেছে অকল্পনীয়। মানে পুজোতে যেরকম বিজনেস হয় না, পুজোর এক্স্যাক্টলি। সময়কার বিজনেসের মতো করেছে। এবং এক্স্যাক্টলি। একেনের ক্ষেত্রে আমার যেটা সব থেকে ভালো লেগেছে, যে একেনের ক্ষেত্রে কিন্তু তুমি বলতে পারবে না যে কোন রকমের পুশ আছে আর কি, মানে যেগুলো আর হুম। কি আমরা দেখে থাকি অন্য ছবির ক্ষেত্রে, সেইটা কিন্তু একেনের ক্ষেত্রে নেই। একেনের ক্ষেত্রে কিন্তু সব দর্শক গেছে হলে।
না না, এবং এখান মেকাররা থেকে দেখো কনফিডেন্ট, মেকাররা কনফিডেন্ট ছিল একেন বাবুকে নিয়ে, ঠিক আছে, যে একেন বাবু আর না, দেখার তুমি যদি দর্শক দেখো, আছে। আমি বলছি এসবিএফ এরই, আমি ওভারঅল এটা আমি ভাবছিলাম এটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এসবিএফ এর তুমি যদি এবছরের লাইন আপটা দেখো, ওরা এমন ভাবেই ছবিগুলো সাজিয়েছে যে ওদের 100% এবারে সাকসেস রেট হবেই হবে। তুমি যদি দেখো জানুয়ারি মাস থেকে ওদের কিন্তু কোনো ছবি, মানে যে ছবি চলছে এসবিএফ এরই ছবি কিন্তু চলছে, তুমি যদি ভালো করে নোটিস করো ব্যাপার। হুম, মানে আমি বলবো সত্যি বলে সত্যি কিছু নেই, একটু নিশ ছবি ছিল, তা সত্ত্বেও একটা ডিসেন্ট ব্যবসা করেছে। এই রাত তোমার আমার খুব ভালো ছবি হচ্ছে, বাট আগে নিশ ছবি ছিল, সেটাও একটা ডিসেন্ট ব্যবসা করেছে। বাট কিলবিল সোসাইটি থেকে মানে যদি এপ্রিল মাসে পয়লা বৈশাখের উইন্ডোটা পুরো আর কি ভালো ব্যবসা করেছে, ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আগের। তারপরে এই যে গরমের ছুটিটা, এটা একেন পুরো টেক ওভার করে নিল। তারপরে জুন মাসের যেটা আছে দেখো, ওই পক্ষীরাজের টিম, ওটা নিয়ে আমার অতটা ইয়ে নেই, বিকজ ওটা মানে ওই ধরনের ছবি নয়। ওটাও একটা সিকুয়েল ভ্যালি, কিন্তু ওটা কিন্তু রেনবো জেলি সিকুয়েল বেসিক্যালি। বাট ওটা যেহেতু রেনবো জেলি তো অতটা পপুলার ছবি নয়। আর সেকেন্ড কথা হচ্ছে ওটা আগে স্লেটের, ওটা লাস্ট ইয়ারের স্লেটে ছিল। তুমি যদি দেখো এসবিএফ এর লাস্ট ইয়ারের স্লেটটা কিন্তু অনেকটা বেশি এক্সপেরিমেন্টাল ছিল, অথয়ের মতো ছবি, তারপরে ওই যেটা দেবালয় যার ছবিটা ছিল, এই ছবিগুলো কিন্তু অনেকটা বেশি এক্সপেরিমেন্টাল। এবারে কিন্তু ওরা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড মেইন স্ট্রিম ওয়েতে নেমেছে। সেখানে কিলবিল সোসাইটি, একেন, তারপরে তুমি যদি দেখো পুজোর সময় রঘু ডাকাত রয়েছে, ক্রিসমাসের সময় কাকাবাবু রয়েছে, এগুলো শিওর শট হিট হবে, ঠিক আছে। তারপরে তুমি যদি দেখো কাদের কুলের বুক বলে একটা ছবি আসছে, ওটাও হরর কমেডি স্পেসের মধ্যে, যেটা আমার মনে হয় ওয়ার্ক করবে। তো ওরা কিন্তু এবারে স্লেটটা এমন ভাবেই সাজিয়েছে। তারপরে দেখো, আচ্ছা একেনটাকে ওরা যেরকম ওয়েব সিরিজ থেকে এখানে এনে পপুলার করে দিয়েছে সিনেমার মধ্যে, এবং উইথ টাইম ফ্র্যাঞ্চাইজটা গ্রো করে গেছে, সেটা কিন্তু ওরা গোড়ার ক্ষেত্রেও করতে চলেছে। গোড়ার ক্ষেত্রেও কিন্তু ওদের অ্যানাউন্স করা আছে, গোড়া কিন্তু দুটো সিজন কিন্তু ওয়েবে বিশাল পপুলার হয়েছে, এবার ওটা ওরা সিনেমাতে নামাচ্ছে। তো ওরা কিন্তু ওই আইপি তে যে জিনিসটা বম্বেতে ধরো ম্যাডক করছে, আইপি ড্রিভেন জিনিস, সেটা কিন্তু এখানে এসবিএফ সাকসেসফুলি করে নিচ্ছে, এবং একেনটা এতটাই সাকসেসফুলি করতে পেরেছে যে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এসবিএফ কিন্তু নিজের লাইন আপ দারুণ ভাবে সাজিয়েছে। এই বছরটা 2025 কিন্তু পুরো এসবিএফ এর, কিন্তু মানে আমি যা দেখতে পাচ্ছি। না, আমি এখানে একটা কথা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে আমরা গত বছর 2024-এর হাফ ইয়ার অব্দি কিন্তু কোনো সেরকম বক্স অফিসে সাকসেসফুল ছবি পাইনি, এরকম টাইম অব্দি। এখানে এখন প্রায় 6টা ছবি, মানে যে ছবিগুলো হচ্ছে নিজের ব্রেক ইভেন পার করে গেছে, এবং সেখান থেকে আমার বস সেই ছবিটাও নিজের প্রথম সপ্তাহে খুব ভালো কালেকশন করলো, 70 লাখের তো প্লেক্স কালেকশন করলো। পুরাতন পুরাতন তো আমি অবাক হয়ে গেছিলাম দেখে, যে পুরাতন কিলবিলের থেকে সেকেন্ড উইক থার্ড উইকে বেশি ব্যবসা করছিল। তো ওই সব দুটো ছবি ভালো কালেকশন করেছে একই সাথে, পুরাতন আর কিলবিল। এখন আমার বস ভালো করলো, আমার বসকে ছাপিয়ে গেল এখন একেন। তো টোটাল 6টা ছবি বাংলায় এখনো পর্যন্ত ভালো কালেকশন করেছে। আর যদি এবার একেনের কথা আমি বলি, তো আমি একেন দেখেছি, আমি প্রিমিয়ারে তো যাইনি, একেন আমি এসবিএফ উডস করে দেখেছি। উডস করে মোটামুটি আমি দেখেছি যে অডিয়েন্স ছবি দেখতে যায়, সেখানে আমার বস ধরো আমি 70-80% লোক দেখেছি। আর একেন দেখেছি পুরো প্যাকড হাউসে। এবং বিশেষ করে আমি কালকে সাগরলিকে বলছিলাম, অরিত্র আমার এত খিদে পেয়েছে ছবিটা দেখে, যে গোটা হলে পুরো ফ্যামিলি তো বসেছে, এবং তারা সবাই না প্রচুর খাবার অর্ডার দিয়েছে, মানে প্রত্যেকটা যে সিট আছে ওখানে লোকে এত এত খাবার নিয়ে বসেছে, আর আমি ওখানে গরিব মানুষ বসেছি, আর আমাকে জিজ্ঞাসা করছে আপনি কিছু অর্ডার করবেন না, আপনি কিছু অর্ডার করবেন না, যাই হোক। এবং লোকে রূপম দা, আমি এখানে একটা কথা, রূপম দা সব টাকা জমাচ্ছে বিয়ের পর বউকে নিয়ে ঘুরতে যাবে বলে, এখন কোনো খরচা করবে না, বিদেশে হানিমুন, বিদেশে হানিমুন। তুই মাল্টিপ্লেক্সে গেলে খাবার অর্ডার করিস? আমাকে বল একটু। আমি তো করি না, আমার পয়সা নেই, তোমার তো পয়সা আছে, তুমি তাও করো না। আমার পয়সা আছে, আচ্ছা। এবার আমি দেখলাম অডিয়েন্স এরকম ভাবে ছবিটা, মানে বহু ছবির ক্ষেত্রে এটা হয় যে যখন সবাই হাসছে না, তোমারও হাসি পেয়ে যায়। এই ছবিটার ক্ষেত্রে না ওটা হচ্ছিল আমার জন্য, যে একটা জোক যেটা হচ্ছে অডিয়েন্স প্রচুর রিয়াক্ট করছে, হয়তো আমার ইনিশিয়ালি হাসি পায়নি, কিন্তু অডিয়েন্স এত হাসছে যে আমারও হাসি পেয়ে যাচ্ছে, এরকম হয়েছে। আর যেটাও বললো ওই অয়েল পেন্টিং আর হচ্ছে অয়েল প্যাস্টেল, ওই যে জায়গাটা, ওটা তো আমার সত্যি খুব ভালো লেগেছে। আর এই ছবিটা না, মানে এই ছবিটা আমার দায়িকে আমার ডিসেন্ট ছবি মনে হয়েছে, এবং এর আগের পার্ট গুলোর থেকে যতগুলো যে কটা সিনেমা হলে এসছে আমার সব থেকে বেটার ছবি হচ্ছে এটা, একেনের। আর একেনের যদি আইডিয়াটা দেখো, আইডিয়াটা কিন্তু আরো বেটার। ওই যে ভাবো যে যদি ছবিটা কিরকম ভাবে প্রেজেন্ট করা হতো, আমার দেখার সময় খালি মনে হচ্ছিল যে একজন লকেটটা নিল, লকেটটা নিয়ে লকেট থেকে কিছুটা বার করে নিল। আমি এখানে একটু বেশি কিছু বলছি, যারা ছবিটা দেখেননি তারা স্কিপ করে যাবে। তো লকেটটা থেকে সেই লোকটা কিছুটা বার করে নিল, কিছুটা ঢোকালো। এবার যদি সেই ক্যারেক্টারটা পুলিশ অফিসার এটা রিভিল না করতো, এবং সেই লোকটা খালি লুকিয়ে 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 আছে, কারোর সাথে কথা বলছে, কিছু ভিডিও ফুটেজ দেখছে, এবং আমাদের খালি মনে হতো যে লকেটের থেকে হিরেটা বার করে নিয়েছে এবং নকল হিরে ঢুকিয়ে দিয়েছে, আর একেন বাবুর হাতে লকেটটা চলে আসতো। এবার যেহেতু লকেটের মধ্যে সিসিটিভি আছে, সিসিটিভি থেকে দেখা যেত এবার যে, যেহেতু সিসিটিভি ওখান থেকে এখানে চলে এসেছে,
যে এই লোকটাকে কে খুন করেছে, এবং তখন জানা যেত যে যে ওটা চেঞ্জ করেছে সে কোনো ক্রিমিনাল ছিল না, সে একজন পুলিশ অফিসার ছিল। তুই ভাবো এই যে ট্রুপটা, যে লকেটের মধ্যে যে পেন্ডেন্টের মধ্যে যে সিসিটিভি আছে, ওটা এই বাড়িতে চলে এসছে, ওটাকে কত ভালো করে কাজে লাগানো যেতে পারতো, যে ওটার মধ্যে সব ফুটেজ রেকর্ড হচ্ছে ঘরের মধ্যে কি হচ্ছে, কিন্তু ওটাকে ব্যবহারই করলো না। অত সুন্দর একটা ট্রুপ ছিল, ওটাকে ব্যবহারই করলো না, এটা আমার মনে হয়েছে। আর এখানের ক্ষেত্রে আমারও সেম, আমি বাদবাকি ছবি লাস্ট কয়েকটা সিরিজ যেরকম পেয়েছিলাম, আমার এক্সপেকটেশন খুবই মানে একদম কমে গেছিল যে ভালো হবে না ছবিটা। বাট আমার মনে হয় সেই জায়গা থেকে একেন বেটার হয়েছে। আর যেহেতু আইডিয়াটা একটা লেভেলে ঠিকঠাক জায়গায় ছিল, যে কারণে ছবিটা আমার জন্য ওয়ার্ক করেই গেছে। ঠিক আছে, তো এই ছিল একেন নিয়ে আমাদের বক্তব্য। আর না, আরেকটা এখানে আমি অনির্বাণ চক্রবর্তীর একটু প্রশংসা করব, মানে এই যে ফ্র্যাঞ্চাইজিটা, এটা কিন্তু অনির্বাণ চক্রবর্তীর উপরে হেভিলি ডিপেন্ডেন্ট। মানে অনির্বাণ হ্যাঁ। চক্রবর্তী যে পারফরমেন্সটা দেয় সেটার জন্যই কিন্তু একেন বাবু। নালে কিন্তু একেন বাবু আরো মানে আমার মনে হয় না যে একেন বাবু, মানে আমার আরো খারাপ লাগতো হয়তো। যেটুকু যা একেন বাবু দেখা যায় সেটা অনির্বাণ চক্রবর্তীর জন্য, অ্যাটলিস্ট আমার মতামত যদি আমি বলি। না, আমি তোমাকে বলছি একটা জায়গা আছে যে একেন বাবুকে বিভিন্ন নামে ডাকছে, খগেন বাবু, অমুক বাবু, হ্যাঁ। তমুক বাবু। হ্যাঁ। ওই জায়গাটা অনির্বাণ চক্রবর্তীর পারফরমেন্স, তুমি এক্সপ্রেশন দেখেছো, এক্সপ্রেশনে হাসিয়ে দিয়েছে। ও এমন ভাবে এক্সপ্রেশন দিচ্ছে, মানে আউটস্ট্যান্ডিং। আর না, ওই এই ধরনের মাস জায়গাগুলো মুভমেন্ট কিছু না, মেকআপে আমার ওই আমি জায়গাটা খুব বলছি, ভালো আমার লেগেছে। হলে প্রচন্ড ভালো রিয়াকশন, আমার হলে প্রচন্ড ভালো রিয়াকশন ছিল লাস্টে যে মাসি মোমেন্টের কথা বলছো অরিত্রদা, আমিও আমার রিভিউতে বলেছিলাম। তা আমার মনে হয় যে ওই ধরনের মোমেন্ট যদি একেন বাবুকে দেয়া হয়, যেটা নর্মালি একেন বাবুকে এই ছবিটা ছাড়া সেভাবে দেয়া হয় না, আর মনে হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি অডিয়েন্স পছন্দ করবে। অ্যাটলিস্ট আমার হলে তো খুব রেসপন্স ভালো ছিল, আমারও ভালো আমার লেগেছে। মনে হয় কি, এই যে টিমটা আছে, ধরো পদ্মনাভ দাশগুপ্ত দা রাইটার এবং জয়দীপ দা ডিরেক্টর, তো এরা দুজনে হয়তো নেক্সট টাইম হয়তো এরা এক্সপেরিমেন্ট করছে হয়তো, যে নেক্সট টাইম আমরা এটাকে এরকম একটা ট্রিটমেন্টে রাখবো। হয়তো এটা হতেই পারে যে পরে এই জিনিসটা যেহেতু ওয়ার্ক করছে, নেক্সট টাইম হয়তো ওরা আরো এনহ্যান্স করে দিল নেক্সট পার্টে, করতেই পারে আর কি। তোমরা দেখবে ছবিটার জায়গা রয়েছে, মানে একবার না অনেকবার ওই ছোট ছোট যে ঋষভ যে পেন্টিং গুলো করে, ওগুলো দেখে একেন বাবু বলে কি এঁকেছে, ঘাট এঁকেছে। বিশ্বাস করবে না, যেরকম ভাবে জিনিসগুলো বলছিল আমি দেখছিলাম যে বাচ্চারা, ফ্যামিলি অডিয়েন্স না, ওই জায়গাটা হেভি হাসছে সবাই। এবং ওই জায়গাগুলো কিন্তু পরবর্তী সময় যখন আবার আসছে, ও পেন্টিংটা দেখছে, এবার কোনো রিয়াকশন দিচ্ছে না, তখন দেখছি ওই হাসিটা কিন্তু ওয়ার্ক করে যাচ্ছে, যে এবার কিছু বললোই না, আবার এঁকেছে, মানে এমন একটা রিয়াকশন দিচ্ছে। খুব ভালো। আর বাংলায় কি হয়, তুমি দেখবে বাংলায় কমেডিটা না এক্সপ্রেশন হোল্ড করতে দেওয়া হয় না, যেটা হিন্দিতে হয়। এখানে লাইন্স ক্যারিকেচার করছে, ওটার ওপরই মানে রিপিটেটিভ ভাবে ওগুলোতেই হাসছে। কিন্তু আগে যেরকম হতো বাংলার কমেডিতে, যে এক্সপ্রেশন হোল্ড করা হতো। এই আগের দিন আমি বলছিলাম না যে ওই সিতারে জামিন পার নিয়ে আমাদের আবার আলোচনা হবে, আগের দিন আমাদের এক্সপ্রেশন হোল্ড নিয়ে বলছিলাম যে আমিরের এক্সপ্রেশন হোল্ড। তো আমার মনে হয় কি ওই ব্রিদিং স্পেসটা দেওয়া উচিত, যেটা অনির্বাণ চক্রবর্তী এখানে খুব ভালো মতো করেছে। যাই হোক, আমরা এবার নেক্সট কালেকশন যদি এরকম হয়, তাহলে ভাবো যে রাশিয়ার যে প্রজেক্টটা হওয়ার কথা ছিল, যে রাশিয়া যাবে একেন বাবু, ওটা পুজোর সময় আনলে কি হতে পারে। ব্লকবাস্টার। ওটা তো আনবেই, ওরা আনবেই, এবার তো আরো কনফিডেন্ট, ওরা নেক্সট ইয়ার পুজো বা নেক্সট ইয়ার ক্রিসমাসে আনবে, ও তখন ব্লকবাস্টার হবে। পরের টপিকে আসি, চলো ঢুকুন। আমাদের পরের টপিক হচ্ছে আমার বস। কাগরডি লাগা বলবে। আমার বস ছবিটা আমি এত আগে দেখেছি না, তারপরে অনেক ছবি দেখে ফেলেছি। আমার বসে দেখো, আমার যে সাপোর্টিং ক্যারেক্টার গুলো উইন্ডোজের ছবিতে, শিবুদানন্দের ছবিতে সাপোর্টিং ক্যারেক্টার স্ট্রং হয়। এই ছবিটার ক্ষেত্রে সাপোর্টিং ক্যারেক্টার গুলো সেভাবে যেটুকু যা মোমেন্টস পেয়েছে সেগুলো খুব একটা আমার জন্য ওয়ার্কও করেনি, এবং খুব যে স্পেস পেয়েছে আমার মনে হয় না, আরেক আন্ডার ডেভেলপড ছিল, আরেকটু কুক করা দরকার ছিল। এবং তার সঙ্গে সঙ্গে কমেডিটাও আমার জন্য ওয়ার্ক করেনি, ম্যাক্সিমাম জায়গাতেই ওয়ার্ক করেনি, যেটা নর্মালি আমার বসে মানে আমি এক্সপেক্ট করছিলাম শিবুদানন্দের ছবিতে কমেডিটা ওয়ার্ক করবে, তো সেই জিনিসটা হয়। তো এগুলো মেন প্রবলেম আমার মনে হয়েছে ছবিটার ক্ষেত্রে। এবার পারফরমেন্সেস ভালো, ক্লাইম্যাক্সটা ভালো, যে কারণে ছবিটা, গানগুলো ভীষণ ভালো। এবং আমার বসও কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো চলছিল প্রথম সপ্তাহে, তোমরা যদি দেখো। একেন এসে একটুখানি একটু চ্যালেঞ্জ দিল আর কি আমার বসকে। একেন আর আমার বস আগের সপ্তাহে পরের সপ্তাহে এসে যাওয়াটা, এটা কোথাও একটা মানে দুটো ছবির জন্যই একেন বাবুর জন্য কোনো প্রবলেম হয়নি, তবে আমার বসের জন্য 100% এখানে প্রবলেম হয়েছে। আমি একটা জিনিস বলি, যখনই কথাটা বললো আমি বলছি আরো একটা ছবি আছে, ওই ছবিটারও পোটেনশিয়াল রয়েছে ভালো ব্যবসা করার। সেটা হচ্ছে সোনার কেল্লায় জখের ধন। যদি ওই ছবিটা একটা মোটামুটি জায়গায় চলে যায় না, ওই ছবিটা ভালো ব্যবসা করবে। আমারও মনে হয় সেটা, এটাতে আমি অর্পণদার সঙ্গে একমত। আমার মনে হচ্ছে যে ওইটাও সামহাউ, কারণ ফ্যামিলি অডিয়েন্স। এবার কমেডিটা আছে কিনা, কারণ একেন বাবু চলার কারণ কিন্তু কমেডিটা,
তো সেই কমেডিটা কি আছে ওই ছবিটাতে, সেটা বোঝা যাচ্ছে ট্রেলার টিজার দেখে, যে কতটা থাকলেও কতটা পরিমাণে থাকবে। ওই এন্টারটেনমেন্টের ফ্যাক্টরটা রাখতেই হবে, যেটা সোনাদার ক্ষেত্রেও কিন্তু থাকে। আর তুমি দেখবে আর একটা জিনিস, ওরা কি একেন বাবু কেন সাকসেসফুল হচ্ছে, দেখো সাকসেসফুল হওয়ার তো প্রত্যেক একটা কারণ থাকে, আমার ভালো লাগুক না লাগুক। তুমি দেখবে এবারে ওরা যেটা করে, যেটা অন্যান্য কন্টেন্টে থাকে না, সেটা হচ্ছে ওরা ইতিহাসের ওই মেসেজিং ঢুকিয়েছে, যেটা সোনাদার মধ্যে ওরা করে। ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু আগের পার্ট গুলোতে ছিল না। তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অডিয়েন্স দেখতে পছন্দ করে। তো এই ধরনের এই ট্রেজার হান্ট জাতীয় ছবিতে এগুলো কতটা থাকছে, ওই যে সুরিন্দার ফিল্মসের যে ছবিটার কথা রূপমদা বলছিল, কোয়েল মল্লিক, পরমব্রত, গৌরব, সেই ছবিটা কতটা এইগুলো এই ফ্যাক্টর গুলো কাজ করছে, সেটার উপরে ডিপেন্ড করবে যে বক্স অফিস হচ্ছে কি হচ্ছে না। তবে যেহেতু একটা সিকুয়াল ভ্যালু ওই ছবিটার ক্ষেত্রেও রয়েছে, তো চান্স আছে, চান্স ডেফিনেটলি আছে। বলো অরিত্র, আমার বস কেমন লাগলো? না, আমার বস নেই মোটামুটি তো সাগরনীল সবই কভার করে দিয়েছে। তবে আমার ক্লাইম্যাক্সটা খুবই ভালো লেগেছে এবং রাখি গুলজার এবং শিবুদারের পারফরমেন্স খুবই ভালো লেগেছে। তো দেখো ওই ছবিটাও আগে টার্গেট অডিয়েন্সকে মাথায় রেখেই বানানো হয়েছে। বহুরূপী অনেক বেশি অডিয়েন্সের কাছে অ্যাপিলিং, সেটা একটা অন্যরকম টার্গেট করে আমার মনে হয় সেই ফ্লেভারটা আমরা রক্তবীজ 2-তে পেতে চলেছি। তো সেটা হয়তো অনেক বেশি আমাদের জন্য বানানো ছবি একটা, আর এটা হয়তো উইন্ডোজের যে কোর অডিয়েন্স তাদের জন্য, তাদের কি মাথায় রেখে বানানো ছবি। তো সেই জন্য সেই অনুযায়ী এলিমেন্টস রেখেছে। হ্যাঁ, তবে ডেফিনেটলি এক্সপেকটেশন অনেক বেশি ছিল, বিকজ একটা যে জনরা অফ ফিল্মস ছিল না, মানে চাঁদের বাড়ি ইত্যাদি, যেগুলো প্রচন্ড বড় অনসম হতো বা বেলা শেষেও যে মানে জোনের মধ্যেই পড়ে, তো সেখানে থেকে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দর করে ফ্লেশ আউট করা, তাদের ন্যারেটিভের ভূমিকা, সেইটা সাগরনীল যেটা বললে এইখানে একটু জিনিসটা একটু হজপজ ছিল আর কি। তো এইটাই। আমার বস, আমার যদি বলি তাহলে আমার বসে আমার অ্যাক্টিং সব থেকে বড় সমস্যা লেগেছে ছবিটা দেখার সময়, সেটা হচ্ছে শিবুদা আর শ্রাবন্তীর যে লাভ ট্র্যাকটা, সেটা খুব মানে বাজেভাবে আমার মনে হয় লেখা হয়েছে, এবং সেখানে শ্রাবন্তীর পারফরমেন্স খুব একটা ভালো লাগেনি, যে কারণে সেটা ভালো লাগেনি। আর ছবিতে এই যে মায়ের ক্যারেক্টারটা ছবিতে দেখানো, মানে একটা টাইম অব্দি যে হিসাব মতো সেই টেক ওভার করলো ছেলের জায়গাটা, এবং বেটার ওয়েতে সেই হয়ে গেল নতুন অফিসের বস। তো নতুন বস আসার পরে এই কর্মচারীদের মধ্যে যে চেঞ্জটা আসবে, বা এই টিমটা বেটার ওয়েতে কাজ করলো, এটাকে প্রপারলি আমার মনে হয় তারা ডিজাইন করতে পারতো, যাতে টিমটা অনেক বেটার এটা মনে হতো। সেটা মনে হয়নি, বাট ওই যে ভালো দিকগুলো ওরা বলে দিয়েছে, ছবির ক্লাইম্যাক্সটা ভালো। আসলে ভালো দিকগুলো এমনই যে যেগুলো সবার চোখে পড়বে, আর খারাপ দিকগুলো এমন যেগুলো সবার চোখে পড়বে। আসলে আমার মনে হয় রিসেন্ট টাইমসে উইন্ডোজের শিবু প্রসাদ আর অনন্তাদির দুর্বল ছবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই ছবিটা। যাই হোক, রক্তবৃষ্টি আমার মনে হয় আমি এখানে একটা কথা বলতে চাই, যেটা আমার মনে হয় বাঙালি ফিল্ম মেকারদের একটু ভেবে দেখা উচিত। কালকেই আমার সঙ্গে রূপমদার ড্রাগন ছবিটাকে নিয়ে কথা হচ্ছিল, এবং ড্রাগন ছবিটা না খুব সুন্দর নোটে এন্ড হয়, এমন ভাবে শেষ হয় যেটা তোমার একটা হাসি মুখ দিয়ে, ছবিটা তোমার যেরকমই লাগুক না কেন, ভালো খারাপ, কোথাও তুমি বোর ফিল করছো, কোথাও তোমার এঙ্গেজমেন্ট হয়েছে, কিন্তু তোমার একটা হাসি মুখ দিয়ে, একটা হোলসাম ফিলিং দিয়ে হল থেকে বের করবে। সেই জিনিসটা তুমি দেখো শিবুদা, নন্দিতা দি, তারাও কিন্তু করে। তুমি দেখবে বহুরূপী ছবিটা তোমার যেরকমই লেগে আমাদের তো ভালো লেগেছে, দাও যদি কারোর সেরকম ভালো নাও লেগে থাকে, সে কিন্তু লাস্টে কিছু ফুটেজে দেখতে পাচ্ছে রিয়েল ক্যারেক্টারটা, এবং সে একটা হাসি মুখ নিয়ে হল থেকে বেরোতে পারছে, বা বিহাইন্ড দ্য সিন কিছু দেখছে। সেম জিনিসটা কিন্তু আমার বসের ক্ষেত্রেও করা হয়েছে। তোমার ছবিটা, গোটা ছবিটা যেরকমই লাগুক না লাগুক, লাস্টে গিয়ে যখন দুজন ইয়েকে দেখানো হচ্ছে, লেজেন্ডকে দেখানো হচ্ছে, তখন কিন্তু তোমার মুখে একটা হাসি থাকবে। যেভাবে লুডো খেলছে, লুডো খেলতে খেলতে কথাবার্তা বলছে রাখি গুলদার, সেই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি প্রচন্ড স্যাটিসফাইং ছিল। সেই জায়গাটা আমি মানে আমার খুব ভালো লেগেছে। তার মনে হয় যে এই এন্ডিং এর উপর আরেকটু জোর দেওয়া উচিত, যে মানুষ যেন একটা, যদি তুমি কমার্শিয়াল ছবি বানাচ্ছ, যে একদম তোমার উদ্দেশ্যই হচ্ছে যে মানুষকে খুশি করবো, আনন্দ দেবো, একটা সব ধরনের ফিলিং দেবো, হল থেকে বের করবো, তাহলে এরকম ভাবে এন্ড করা যেতে পারে। মানে এটা একেবারে সিনেমার বাইরের জিনিস, অ্যাকচুয়ালি সিনেমা শেষ হয়ে যাওয়ার পরে আসে, কিন্তু সেটা কিন্তু এক্সপিরিয়েন্সে একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে আমার মনে হয়। আপনারা একটা জিনিস দেখুন, আজকে আমরা ভিডিও বানাচ্ছি, ভিডিওতে আমার হয়তো অডিও বা আমার পোর্শন পাবেন 4 মিনিট, অরিত্রর পাবেন 6 মিনিট। সাগর নিয়ে এসে কি যে খেয়ে এসছে, পুরো ভিডিও ভাই টেনে যাচ্ছে টেনে যাচ্ছে, সবার কথাও বলে দিচ্ছে, পাবলিকের কথাও বলে দিচ্ছে, ডিরেক্টরের কথাও বলে দিচ্ছে। ভাই তুই সবার কথা কি, এই কথাগুলো, এই কথাটা তুমি বলতে যে আমি তোমার কথা বলে দিলাম, আর অরিত্র ভিডিও শেষে খালি মাথা নাড়াচ্ছি যে হ্যাঁ ভাই ঠিক আছে। আপনারা সাবস্ক্রাইব করুন, এটা বলি। গ্রাম চিকিৎসালয়, সাগর লিখেছে গ্রাম পঞ্চায়েত। না, আমার যে বক্তব্য ওটা হচ্ছে এই পঞ্চায়েতেরই যে ফরম্যাটটা, যে টেমপ্লেটটা, সেটাকে ব্যবহার করেই এই সিরিজটাকে বানানো হয়েছে। ঠিক আছে, ওটাকে মাথায় রেখেই করেছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে।
তবে আমার কি মনে হয়েছে বলতো, ওই যে অনেক কিছু মানে যদি খালি ব্যাপারটাকে ওয়ান লাইন মানে ওয়ান ট্র্যাক ন্যারেটিভ রাখতে অনেক বেটার হতো, অনেক কিছু ঢুকিয়েছে পলিটিক্স ইত্যাদি, তো সেইটা ঠিক জমাতে পারিনি। এবং তুমি যদি দেখো ওই যে গ্রামটা মানে ফুলের আর গ্রামটা পঞ্চায়েতে যতটা ভালো করে মানে জীবন্ত হয়ে বেরিয়ে আসে, তারপরে যে ক্যারেক্টার গুলো পার্শ্ব চরিত্রগুলো যতটা ভালোভাবে ফুটে আসে, সেরকম কোনো আইকনিক ক্যারেক্টার কিন্তু এই সিরিজটা আমাদেরকে দিতে পারে না। আর আরেকটা প্রবলেম হচ্ছে, তুমি দেখবে যে ইয়েগুলো মানে সেরকম কোনো ডায়লগসও নেই, মানে ওখানে যেরকম ছিল না, দো বাচ্চে মিটি খির উসসে জ্যাদা বাবা সির বা দেখ রা হ্যায় বিনোদ, মানে ওরকম যে ডায়লগস, তো সেরকম আইকনিক হ্যাঁ আইকনিক জিনিসপত্র কিন্তু নেই। তো আমি দেখো এই কম্পারিজনটা করতাম না যদি ওটা একটা ইটসেলফ স্ট্যান্ড অ্যালোন শো হতো, বাট প্রচন্ড মিল আছে যেহেতু পঞ্চায়েতের সাথে। আমার কি মনে হয় ওরা না একটা ক্রস ওভার করবে এইটা, তারপরে যে দো পাইয়া, এগুলো নিয়ে একটা ক্রস ওভার কিছু করার প্ল্যান করেছে ওরা, যে এই গ্রামের পুরো দুপাইয়াটা কি টিভিএফ এর? দোপাইয়াটা বোধ হয় টিভিএর। তাই তো আমি জানি। হ্যাঁ, দোপাইয়াও কিন্তু পুরো এরকমই, মানে আমার মনে হয় দোপাইয়া তুমি দেখো একবার ভালোই লাগবে দোপাইয়া। আচ্ছা সাগরনীলদা বলো, তোমারই ভিডিও, আমরা তো গেস্ট অ্যাপিয়ারেন্সই, বলো। না না দেখো, আমার অ্যাকচুয়ালি শুরুটাতে আমার একটুখানি খারাপই লেগেছে আমি যখন দেখা শুরু করেছি, কারণ আমি এটা ট্রেলার অ্যাকচুয়ালি দেখিনি আগে থেকে। আমি সিরিজটা দেখা শুরু করেছি, আমি দেখছি যে এ তো পুরো টেমপ্লেট জিনিস চলছে, তো সেটা আমার মানে প্রথমে আমার রিয়াকশন খুব খারাপ ছিল অ্যাকচুয়ালি। কিন্তু তারপর আমি দেখলাম যে না, দেখতে 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 মজা লাগছে, জিনিসটা দেখতে ভালোই লাগছে, খারাপ লাগছে না। এবং আমার অ্যাকচুয়ালি পার্টিকুলার একটা সিন ভীষণ ভালো লেগেছে, বোধহয় সেকেন্ড এপিসোডের শেষে আসে, যেখানে বিনয় পাঠকের যে ক্যারেক্টারটা, ও এসে অ্যাকচুয়ালি বলে যে কেন আমার কাছে সবাই জানে যে আমার কাছে ডিগ্রি নেই, তা সত্ত্বেও কেন সবাই আমার কাছে আসে, আর কেন তোমার কাছে সব কেউ যাচ্ছে না, এই পার্থক্যটা ওকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়। সেইটা আমার খুব ভালো লেগেছে, সেই পার্টিকুলার জায়গাটা। এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমল পারাসারের যে ক্যারেক্টার প্রোটাগনিস্ট, যে তুমি দেখো জিতু ভাইয়ের যে ক্যারেক্টার, তার সঙ্গে একটা বেসিক জায়গার ডিফারেন্স আছে, হয়তো টেমপ্লেট মিলছে সেটা ঠিকই, কিন্তু জিতু ভাইয়ের ক্যারেক্টারটা এখানে অ্যাকচুয়ালি থাকতে চাই না, মানে ফুলের রাতে একদম যদি আমরা প্রথম সিজনে চলে যাই, ও এখানে কোনো মতে এসছে, থাকছে, পরীক্ষা দিয়ে অন্য জায়গায় চাকরি পেলে বেরিয়ে যাবে। কিন্তু আমার পাশে ক্যারেক্টারটা তা নয়, ওর কাছে হাজারো অপশন রয়েছে, ও সেগুলো ফেলে তারপরে এখানে এসেছে যে আমি এখানে কিছু একটা উন্নয়ন করতে চাই আর কি। তো সেখানে একটা বেসিক জায়গাতে ডিফারেন্স আছে। আর যেটা অরিত্রদা বলছে সেটা তো বটেই, টেমপ্লেটটা ওটা আমি বললাম হতাশ হয়েছি, তার সঙ্গে সঙ্গে সাপোর্টিং ক্যারেক্টার গুলো না এখানে জমেন, মানে যে দুটো যে সাপোর্টিং ক্যারেক্টার প্রধান, যেটা আমাদের ওখানে প্রধানজি থাকে, প্রহ্লাদ থাকে, প্রহ্লাদ চা, সেই ব্যাপারটা এখানে একেবারে হয়। এবং কমেডিটাও যতটা পঞ্চায়েতে ধরে না ওয়ার্ক করে, বা ইনফ্যাক্ট ইমোশনাল মোমেন্ট গুলো যতটা ওয়ার্ক করে, মানে তুমি দেখবে এখানে একটা সিন রয়েছে গ্রাম, এই পার্টিকুলার সিরিজটার মধ্যে নামটা ভুলে গেলাম আমি, গ্রাম চিকিৎসালয়ের মধ্যে, সেখানে দেখবে ওই আলো আলো লাগানোর একটা সিন রয়েছে, একটা ওই যে নারী চরিত্রটা রয়েছে, ফিমেল প্রোটাগনিস্ট বলা ভুল যদিও, সে আলো লাগাচ্ছে এবং সেখানে আমল পারাশার গিয়ে বাইরে থেকে দাঁড়িয়ে দেখছে, ও একটা মেসেজ পাচ্ছে। দেখবে সেই ধরনের একটা সিন তুমি দেখবে পঞ্চায়েতের মধ্যেও ছিল, যেখানে হচ্ছে একজন সেক্স ওয়ার্কার এসে দাঁড়িয়ে থাকবে রাস্তার মধ্যে, তার সঙ্গে জিতু ভাইয়ের একটা ইন্টারাকশন হবে, এবং জিতু ভাই সেখান থেকে কিছুটা শিখবে, বুঝবে, ওটার চেঞ্জ আসবে, এবং এপিসোডটা শেষ হবে। সেই সেই ইম্প্যাক্টটা কিন্তু পঞ্চায়েতের ইম্প্যাক্টটা কিন্তু গ্রাম চিকিৎসালয় কোনোভাবেই দিতে পারছে না। অ্যাচিভ ওটাই করবার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। কিন্তু অ্যাকচুয়ালি গ্রাম চিকিৎসালয় যেখানে বাজি মেরেছে সেটা হচ্ছে লাস্ট দুটো এপিসোড। ওই জায়গাটা রূপম দা অ্যাকচুয়ালি, রূপম দাই বলো, আগের দিন যেটা তুমি বলছিল ওই পার্টিকুলার হোমাজের বিষয়টা, ওটা তুমি একটুখানি মানে আমার গোটা শোটাই যেরকম লাগছিল সেটা ঠিক আছে, ওকে ওকে লাগছে। আমার মনে হয় যে লাস্ট দুটো এপিসোড, সেই দুটো এপিসোড অন্য লেভেলে চলে গেছে। তার কারণ হচ্ছে ওখানে যেটা করেছে সেটা হচ্ছে গৌতম বুদ্ধর একটা রেফারেন্স আছে ওখানে, যে ওই ছেলেটার বাবা চলে গেছিল, সন্ন্যাস নিয়ে নিয়েছিল, ও ফিরে আসে এবং মাটা বলে তুমি কি চাও, তখন ও বলে ভিক্ষাম দেহি। তো এর যে গল্পটা, এটা হচ্ছে যে গৌতম বুদ্ধ যখন নিজের পরিবারকে ছেড়ে চলে যায়, তখন তার স্ত্রী এই একটা প্রশ্ন রাখে যে ও তো আমাকে বলেই যেতে পারতো, রাতে অন্ধকারে সে কেন গেল, এটা ছিল তার প্রশ্ন। এবং বহু বছর পর যখন গৌতম বুদ্ধের বাবার প্রায় দেহত্যাগের সময়, তখন ছেলেকে আবার ডেকে পাঠায় এবং নিজের রাজ্যে আবার গৌতম বুদ্ধ ফিরে আসে এবং তখন নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে যায়। তখন স্ত্রী বলে আমি তো মানে যাইনি ওকে ছেড়ে, আমি তো আলাদা করে ওর সাথে দেখা করতে যাবো না। তো গৌতম বুদ্ধই তার কাছে আসে এবং যখন আসে তখন তার স্ত্রী কি বলবে কিছু ভাষা পায় না। আর তখন গৌতম বুদ্ধ ভাবে হয়তো কিছু বলবে, তাকে জিজ্ঞাসা করবে কেমন আছো, গৌতম বুদ্ধ জিজ্ঞাসা করে, গৌতম বুদ্ধ বললে ভিক্ষাম দেহি। তখন তার ওয়াইফ নিজের ছেলেকে অর্পণ করে দেয়। তো ওই যে সিনটা, ওই যে দৃশ্যটা, ওটাকে মানে সব থেকে বড় স্যাক্রিফাইস বলা হয়। ওইটাকে যেভাবে এখানে দেখিয়েছে, মানে ওটা আমার দারুণ লেগেছে। যে মানে
অন্যই যে ওর ছেলেটার বাচ্চাটার যে গল্পটা ওটা অদ্ভুত, মানে বাচ্চাটার গল্পটা যে এতটা ইম্পর্টেন্স পাবে আমি ভাবি রে কি বা হবে। আর যেটা সাগরনীল বললো যে আমাল পারসারের যে ক্যারেক্টারটা যে ও এখানে এসেছে এটা ভালো করতে চায়, এরকম ধরনের টেমপ্লেটে আমরা প্রচুর কাজ দেখেছি। মানে সেটাও যে আমাকে খুব মুভ করছিল বা খুব ভালো লাগছিল সেটাও না, মানে এখানকার লোকেরা আসছে না, পলিটিক্যাল দিকপত্র মানে অনেকগুলো ইভেন্ট না একটার সাথে ক্ল্যাশ করছে, মানে কোনোটাই স্পেস পাচ্ছে না। 5টা এপিসোডে সেটা হয় না আসলে, ওটা বিল্ড করার জন্য 8-10 এপিসোড লাগে, সেটা এখন হচ্ছে না। মানে বারবার মনে হচ্ছে কি গল্পটা শিফট করে যাচ্ছে, এটাই হলো না ওটাই চলে গেল। এই ওষুধের যে স্ক্যামটা হলো ওটাকে পুরোপুরি ভাবে জায়গা দিল না, ওখান থেকে আরেকটা জায়গায় চলে গেল। এই যে মেয়েটার দিকটা ওটা গল্পে আসছে না, ঠিক আছে, তো সবকটা বিষয় ছুঁয়ে 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 যাওয়ার চেষ্টা হয়েছে। লাস্ট 2টো এপিসোডে শোটা অনেকটা উঠে যায়, এবার দেখার যে পরবর্তী সময় কেমন হয়। তবে আমার মানে গ্রাম চিকিৎসালয় শেষের 2টো এপিসোডের জন্য ভালো লেগেছে। না যে অ্যাকচুয়ালি আমরা আমার আরো একটা জিনিস বলছি, আমাল পারা স্যার অ্যাকচুয়ালি কিন্তু জিতু ভাইয়া যতটা ভালো অ্যাক্টার ততটা ভালো অ্যাক্টার আমাল পারা স্যার নয়, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। এটা 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 ভাই আমি মনে করি না সর্দার উদাম দেখার পরে আমি এটা মনে করি না, ঠিক আছে। আসলে এরা না মানে এটা শুধু ডিপেন্ড করে না যে, হ্যাঁ আমার মানে মনে হয় কি যে এদের এটাও ডিপেন্ড করে যে ডিরেক্টর এদেরকে কিভাবে কাজ করাচ্ছে, কি ক্যারেক্টার দিচ্ছে। কারণ আমাল পারসার আমাকে মানে সুজিত সরকার নিজে বলেছে যে ও ওরকম জিনিসপত্র কবে যা ব্রিফ ছিল আমি বিশ্বাসই করিনি। তো মানে আমি ওটা মানে বলতেই পারবো না যে আমাল ভালো অ্যাক্টর নয় আর কি, জিতু না না ভাইয়ার আমাল মতো। পারা স্যার ভালো, দেখো একটা হয় হচ্ছে যে আমি পারফরমেন্সটা জাজ করছি, পার্টিকুলারলি গ্রাম চিকিৎসালয় আর পঞ্চায়েতের যে পারফরমেন্সটা জিতু ভাইয়া সেটা আমি জাজ করছি, ঠিক আছে। এবার আচ্ছা ভালো আরেকটা বিষয় অভিনেতা নয় সেটা তো বলে দেওয়া যায় না, ডেফিনেটলি। শোনো কঙ্গনা সেন শর্মা যাকে ডেট করছে সে ভালো, তার কিছু তো আছে ডেফিনেটলি। মানে আপনারা যদি এখন বিভিন্ন অ্যাফেয়ার বিভিন্ন হাড়ির খবর জানতে চান সেটাও কিন্তু সাগরনীল দিচ্ছে, সাগরনীলের নতুন চ্যানেল চ্যানেল শুরু করো না গো এরকম গসিপ ফসিপ দিয়ে। না না, আমি আমি কঙ্কনা সেন শর্মাকে খুব পছন্দ করি, তো স্বাভাবিকভাবেই সে কাকে ডেট করছে আমার কাছে ইনফরমেশন থাকবে। আর এটা এটা সবার কাছে ইনফরমেশন রয়েছে, তোমরা কি আমি বললাম সঙ্গে সঙ্গে তোমাদের মনে পড়লো না কি রে ভাই? হচ্ছে যে আমাদের চ্যানেলে কমেডি হয় না, ঠিক আছে, কেউ কোনো কোনো এন্টারটেইনিং কথা হয় না, এন্টারটেইনিং কথা বললে আবার চাটন দিয়ে দেবে, তাহলে কি করে চলবে? না তুই তুই একটু এরকম গসিপ আর কিছু আপডেট দে, গসিপের অডিয়েন্স জানুক আমরাও জানি। তো তোমাকে মানে কংগ্রাচুলেট করবো আমরা, অরিত্র অনেক অনেক অভিনন্দন। আর যারা কংগ্রাচুলেশন, দেখো জিদ্দার সঙ্গে ছবি হচ্ছে সেটার একটা অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে, আরো বেশি করে কংগ্রাচুলেশন হচ্ছে মৃগয়ের টিজারের জন্য, কারণ টিজারটা সত্যি খুব ভালো টিজার হয়েছে, ঠিক আছে, ভীষণ ভালো টিজার হয়েছে, ইম্প্যাক্টফুল টিজার হয়েছে, বাংলাতে দেখা যায় না। যেটা ভালো লেগেছে মৃগয়ের টিজারে সেটা হচ্ছে ওই ডায়লগটা আর ঋত্বিকটা, মানে আমি একদম অনেস্টলি বলছি ভাই, আমি কালকেও মানে ইয়েতে বলেছি ভিডিওতে, ওই যে ডায়লগটা যে মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে ওটা সেরা লেগেছে। আর আরেকটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে ঋত্বিক দা অ্যাকশন করছে, কি সব সিন, টেবিলে হাত রেখে উড়ে লাথি মারছে, আমার হেভি লেগেছে। যে এদেরকে এরকম ভাবে আমরা দেখি না, না এটা সত্যি ভালো। আমার খালি ওই যে মিউজিকটা ওটা মানে ওটা নিয়ে একটু ক্রিটিসিজম রয়েছে যে মিউজিকটা ওরকম অজির মতো, ওই জিনিসটাই। তাহলে টিজারটা আমি অ্যাকচুয়ালি ফার্স্টে রেজিস্টারও করিনি, আমি তারপর তারপর খেয়াল করলাম আর কি। যাই চলো আমরা আমরা অন্য বিষয়ে যাই, চলো। পরবর্তী আমি একটু মিডিয়া নিয়ে বলে দিই, সেটা হচ্ছে যে অল ক্রেডিট গোস টু অভিরূপ দা, বিকজ দেখো ডিরেক্টরই আলটিমেটলি কল নেয় যে কি ধরনের ছবি সে বানাতে চাইছে, কি স্পেসের মধ্যে অপারেট করতে চাইছে। আমরা এজ এ রাইটার যে আমরা বলতে পারি, আইডিয়াস দিতে পারি, করতে পারি সেটা, বাট আলটিমেটলি ইমপ্লিমেন্ট এক্সিকিউশন ডিরেক্টরের হাত বা ফাইনাল কলটা তার। তো মৃগয়ের যা মানে রেসপন্স পাচ্ছে লোকের খুব ভালো লাগছে, সেটা পুরো ক্রেডিটটা আমার মনে হয় ডিরেক্টরেরই যাওয়া উচিত, অভিরূপ ঘোষে যাওয়া উচিত। তো মানে খুবই ভালো রেসপন্স মানে আমাদের পেয়েছি আমরা, দেখা যাক এবার বাকি। আশা করো লোকে হলে আসুন, যারা আপনারা টিজার দেখে ভালো বলছেন হলে আসুন, এই ধরনের ছবি আপনারা বলেন যে দেখতে চান, সো প্লিজ কাম টু থিয়েটার। আচ্ছা আচ্ছা, আমরা এর পরের বিষয়টা আসবো, সেটা হচ্ছে মিশন ইম্পসিবল ফাইনাল রেকনিং। বলো বলো অরিত্রদা বলো। আমার অ্যাকচুয়ালি মানে সাগর নীলের সাথে পুরো অপোজিট আর কি একটা ভিউ রয়েছে মিশন ইম্পসিবল 8 নিয়ে। সেটা হচ্ছে আমার দেখো ছবিটা মনে হয়েছে যে ডিরেক্টর একটা যে ট্রিটমেন্টটা দিতে গেছে এই ছবিটাকে, সেটা এই ছবিটা আদেও কি ডিমান্ড করে, মানে আমার এটাই মনে হয়েছে যে এই ছবিটাকে এই ট্রিটমেন্ট, আমার ট্রিটমেন্টটা দেখে মনে হচ্ছে পুরো নোলানের মতো ট্রিটমেন্ট। তুমি দেখবে নোলানের ট্রিটমেন্টে এই ব্যাপারটা থাকে,
তুমি দেখবে নোলানের ছবিগুলো শেষ হয় একটা ডিপ ফিলোসফিক্যাল একটা ভয়েস ওভার দিয়ে। তুমি ইন্টারস্টেলার দেখে নাও, তুমি ইনসেপশন দেখে নাও, ওরকম একটা থাকে। এবং স্পেকটাকেলটাকে নন স্পেকটাকেলের মধ্যে ট্রিট করে। মানে ধরো একটা বিশাল বড় অ্যাকশন হচ্ছে, কিন্তু ওটা হচ্ছে ব্যাকড্রপে, ঠিক আছে? হি ইজ নট বদার্ড অ্যাবাউট শোয়িং ইউ দ্যাট। মানে ধরে নাও ইনসেপশন একটা সিন আছে যে ব্রিজের ওপরে অ্যাকশন হচ্ছে, রাস্তার মাঝখান দিয়ে ট্রেন চলছে, ঠিক আছে, গাড়িটা উপর থেকে পড়ে যাচ্ছে, ও কিন্তু সঙ্গে সঙ্গে ওটা থেকে কাট ব্যাক করে চলে গেল গোডাউনের ভিতরে, যেখানে ওরা ঢুকে প্ল্যানিং করছে, পরের লেভেলটায় চলে গেল। তুমি দেখো অ্যাকশনটার দিকে কিন্তু প্রাইমারি ফোকাসটা নয় কিন্তু নোলান। বা ইভেন বরফের মধ্যেও টম হার্ডি যখন সবাইকে মারছে একটা পুরো আর্মিকে, তখন দেখবে ওখান থেকে কাট ব্যাক করে চলে যায় যে সেই সাহিত্যকে বাঁচাতে একটা পৃথিবীতে যায় যেখানে সেই সাহিত্য বুড়ো হয়ে রয়েছে এবং ওর বউ রয়েছে। তো আমার অ্যাপ্রোচটা অনেকটা ওরকম মনে হয়েছে যে ক্লাইম্যাক্সের অ্যাকশনটাতেও যে অ্যাকশনটা দেখাচ্ছে ওটা কিন্তু দেখো খুব রিয়েলিস্টিক জোনের মধ্যে একটা অপারেট করছে। সেখানে ডেফিনেটলি টেনশন ইত্যাদি আছে, বাট ওটা কিন্তু একটা ফান ফিল্মের ক্লাইম্যাক্স নয়, কিন্তু খুব রিয়েলিস্টিক জোনের মধ্যে এ করছে। বা তুমি সাবমেরিনের সিনটাও যদি দেখো, মানে যদি এটা মিশন ইম্পসিবল এর আগের পার্ট হতো তাহলে দেখতে যে টম ক্রুজ যে ওখানে নেমেছে ওটাকে আনতে সাবমেরিনটার মধ্যে, ওর পিছনে আরো একটা গ্রুপও নেমেছে, গ্যাব্রিয়েলের গ্রুপও ধরো ওর পিছনে আসছে। সাবমেরিনের মধ্যে একটা অ্যাকশন হতো কি কিছু হতো, কিন্তু এখন হচ্ছে পুরোটাই ও একটা মানে সাবমেরিনের মধ্যে ঢুকবো, বাঁচাবো, সেটার মধ্যে টেনশনও তৈরি করেছে এটা অন্য রকম ভাবে। এবার আমার কথা হচ্ছে সেটাও হতে পারে, আমি ধরো এটা একটা নতুন ধরনের অ্যাপ্রোচ যে অ্যাকশন আমি সব দেখিয়ে দিয়েছি মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজি, এবার আমি অ্যাকশন দেখাবো, সেটাও যদি উদ্দেশ্য হতো আমার তাতেও কোনো প্রবলেম নেই। বাট বাকি ছবিটার যে ট্রিটমেন্টটা খুব স্লো আর ভার্বোস করে দিয়েছে। আর ভার্বোসেও আমি বুঝলাম যে যদি কোনো ড্রামাটিক এফেক্ট থাকতো সেটা আমি মেনে নিতাম যে হ্যাঁ ভাই কনভারসেশনে আমি বুঝতে পারছি যে ইথন হান্টের একটা কোনো, বাট কনভারসেশন ওয়াজ বেসড অন ইনফরমেশন এবং সেই ইনফরমেশনটা অলরেডি পার্ট 7 আমরা দেখে নিয়েছি। এই যে এনটিটি কোথায় আছে, সাবমেরিনে আছে, সেটা তো আগের পার্টে দেখিয়ে দিয়েছিল। এনটিটি কি কি করতে পারে সেটা আগের পার্টে দেখিয়ে দিয়েছিল। তাহলে প্রথম আধ ঘন্টা ধরে ওই সেম কথাগুলোকে বকে গেল কেন? এবং এই পার্ট 1 আর পার্ট 3 এর যে রেফারেন্স গুলো টেনে আনলো, ওই যে পার্ট 1 এর একটা ক্যারেক্টারকে নিয়ে এলো, তুমি বলো তো ওই সিনটা কতবার করে দেখাচ্ছে? ওই যে টম ক্রুজ যেটা ফার্স্ট হাইস্টটা করেছিল, যে সেখানে ওই ছুরিটা পড়ে গেছিল, যেটা পার্ট 1, ওরা কতবার এডিটে ওই সিনটা দেখিয়েছে বলো? তাহলে ভাই মনে আছে আমাদের, কতবার করে দেখাবার কি দরকার আছে ওই সিনটা? তবে পার্ট 3 এর যে সিনটা, যেটা ওই সাংঘাইতে ক্লাইম্যাক্সটা ছিল লাস্টে, সেই হ্যাঁ, তো সেই যেটা নাকে টম ক্রুজকে বোম ঢুকিয়ে দিয়েছিল, ওটা হেভি সিন ছিল। তো ওই সিনেমাটা, ওই সিনগুলো কতবার করে কল ব্যাক। আর তুমি দেখবে একটা ছোট জিনিস বলছে বেনজি, ধরো এক্সপ্লেন করছে, সেটা সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ কাটে দেখিয়ে দিচ্ছে কি হতে পারে পসিবিলিটিটা, এবং যে পসিবিলিটিটা ভাবছে সেটা বেশি ইন্টারেস্টিং ভিজুয়ালি রাদার দ্যান দ্য অ্যাকচুয়াল মিশন, যেটা অ্যাকচুয়ালি উল্টো হতো মানে এতে মিশন ইম্পসিবল, যে ওরা যেটা ভেবে প্ল্যান করে যেত মিশনটা অ্যাকচুয়ালি বেশি ডিফিকাল্ট হতো, সেটাকে যেহেতু ফ্লিপ করতে গেছে সেটা মানে আমার মনে হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজের যে যে মেন ট্রোপস গুলো ছিল, ফেস চেঞ্জ করা, ভয়েস চেঞ্জ করা, ঠিক আছে, অ্যাকশন, স্পেকটাকেল, সেগুলো সবই সরিয়ে নিয়ে ক্রিস্টোফার ম্যাককোয়ারি একটা পুরো আর্টসি একটা ছবি, যেটা এই ফ্র্যাঞ্চাইজের সাথে যায় না আমার মনে হয়েছে। এটা যদি একটা স্ট্যান্ডঅ্যালোন কোনো ছবি হতো, একটা স্ট্যান্ডঅ্যালোন যদি ছবি চেঞ্জ করেছে, এটা আমি মানে যেটা এক্সপেক্ট করবে অডিয়েন্স, সেটা অডিয়েন্সকে দেয়নি, এইটা হচ্ছে বিষয়টা। আর বক্তব্য হচ্ছে যে তুমি একটা স্ট্যান্ডঅ্যালোন ছবি বানাও, সেখানে তুমি এই এক্সপেরিমেন্টটা করো। মানে যখন ধরো আমরা জ্যাক রিচার দেখতে গেছিলাম, জ্যাক রিচারও তো প্রচন্ড হাই অন অ্যাকশন ছবি না, ইট ইজ এ ইনভেস্টিগেটিভ ফিল্ম। জ্যাক রিচারও কিন্তু এই রাইট মানে ডিরেক্টরেরই লেখা, জ্যাক রিচার বলে যে ছবিটা, যেখানে সেই স্নাইপার গুলি মেরে দিচ্ছে। হ্যাঁ, তো আমি বলছি যে সেটাতে ওই ট্রিটমেন্টটা ঠিক আছে, কিন্তু মিশন ইম্পসিবল কেন? ব্রায়ান ডি পালমার যে ছবিটা করেছিল, বা থার্ড পার্টটাও বলি, বা ইভেন জন ভু যখন করেছিল, জন ভু কিন্তু একটা চেঞ্জ এনেছিল। তুমি 1 আর 2 এর মধ্যে যদি দেখো, 1, 3, 4 একই টোনের, 2টা কিন্তু এটা অন্যরকম। 2টা একটা হংকং এর অ্যাকশন ফিল্মের মতো তোমার দেখতে লাগবে। সেই সময় খুব ক্রিটিসাইজডও হয়েছিল, কিন্তু স্টিল আমি বলবো যে এসেন্স গুলো, যে মিশন ইম্পসিবল এর যে এই ট্রোপস যেটা ফার্স্ট পার্ট সেট আপ করেছে, জন ভু সেটাকে নিজের স্টাইলে ইউজ করে দিয়েছিল। তো আমার কথা হচ্ছে যে একদমই আউট, মানে তুমি দেখবে এই কারণের জন্যই কিন্তু লাস্ট পার্টটা কিন্তু ভুগেছে। লাস্ট পার্টটা যে আন্ডার পারফর্ম করেছে, লোকে অনেকে বলবে যে এক সপ্তাহ পরে ওপেনহাইমার আর বারবি এসে গেছিল, কিন্তু বারবির থেকে বা ওপেনহাইমারের থেকে অনেক বড় ফ্র্যাঞ্চাইজ হচ্ছে মিশন ইম্পসিবল, আর টম ক্রুজের মতো স্টার রয়েছে, তা সত্ত্বেও কি করে আন্ডার পারফর্ম করছে? বিকজ ওই ফিল্মটাতেও মিশন ইম্পসিবল ওই কারণে আন্ডার পারফর্ম করেছিল। মিশন ইম্পসিবল কিন্তু মানে আগের বার কিন্তু ওপেনিং যেটা নিয়েছিল, যে নাম্বারটা জেনারেট করেছিল, তার থেকে কিন্তু ওপেনহাইমার বারবির যদি তুমি দেখো ওপেনিং, সেটা অনেক বড় ওপেনিং ছিল, আর মিশন ইম্পসিবল অনেক সেখানেই চলে গেছিল। সেটা তো আমার কথা হচ্ছে যে এক সপ্তাহে ওই ওয়ার্ড অফ মাউথ বিল্ড করে ওটা নেক্সট লেভেলে বিজনেসটা গেল না কেন? কারণ তুমি যদি আগের পার্টেও দেখো মিশন ইম্পসিবল এর সেকেন্ড উইকেই কিন্তু ক্র্যাশ করেছিল রিত্র। সেটা কেন ক্র্যাশ করেছে? একটা ধরো ছবি চলছে,
না না, আমাকে বলতে দাও এক সেকেন্ড। আমি বলছি যে হ্যাঁ, তুমি একটা ছবি বলো। ধরো দারুণ যদি হয়ে চলছে, তাহলে নেক্সট উইকে যে ছবিটা আসছে, আমি বুঝতে পারছি ক্রিস্টোফার নোলানের ছবি, কিন্তু তা বলে মিশন ইম্পসিবল কে পুরো সে ট্যাঙ্ক করে দেবে। মিশন ইম্পসিবল এত বছরকার ফ্র্যাঞ্চাইজ, 96 না, এর ফ্র্যাঞ্চাইজ। মিশন ইম্পসিবল এর এবারের কালেকশন দেখবে। মিশন ইম্পসিবল এর আমাদের ইন্ডিয়াতেই যা পারফর্ম করছে, তুমি গতবারের ভাবো। মিশন ইম্পসিবল ইন্ডিয়াতেই যে ওপেনিংটা নিয়েছিল, যে কালেকশনটা যাচ্ছিল, 7 দিন পর সেটা সব জায়গাতেই পড়ে এবং শোটাও বড় অঙ্কে কমে যায়। তুমি এবার দেখবে এটা হবে না। এবার যে কালেকশনটা করবে মিশন ইম্পসিবল ভীষণ ভালো। ওপেনিং তো খুব ভালো নিয়েছেই এবং ডে ওয়াইজ এটা মেনটেনও রয়েছে। এবার তুমি দেখবে এবার কালেকশনটা দেখবে, কালেকশনটা পড়াটা আমার মনে হয় না যে ওটা ছবিটা ভালো খারাপের জন্য। কারণ আমার নিজের মনে হয় যে ফাইনাল রেকনিং এর থেকে ডেড রেকনিং বেটার ছবি, ঠিক আছে, এটা আমার মনে হয়। বেটার ছবি, হ্যাঁ। এবং একটা জিনিস তুমি দেখো, সেটা হচ্ছে যে ফাইনাল রেকনিং এর যে শেষের যে পোর্শনটা, সেটা মিশন ইম্পসিবল যে একটা ছবি আছে সেই ছবিটার মতো প্রায় করা। সেখানে একটা বম ছিল, সেখানে পুরোপুরি ফ্লাইটে যাবে বিষয়টা, এখানে যাবে হচ্ছে এয়ারক্রাফটে। ওটা ছিল হচ্ছে ফল আউট, যেখানে হচ্ছে হেলিকপ্টার নিয়ে পালাবে বোমটা নিয়ে এবং পিছনে চেস করতে করতে টম ক্রুজ আসবে। ফল আউটের যে এন্ডিংটা এবং ফাইনাল রেকনিং এর যে এন্ডিংটা, সেটা পুরোপুরি এক, মানে কাইন্ড অফ একই। আমার যেটা ফাইনাল রেকনিং এ ভালো লেগেছে সেটা হচ্ছে আমি মিশন ইম্পসিবল এর একদম শুরু থেকে শেষ অব্দি ওই যে যে জায়গাগুলোয় টম ক্রুজের যে কর্তৃত্ব, মানে ইথান হান্টের যে কর্তৃত্ব, সেটাকে যখন ওই প্রথম 2 মিনিটে ব্রিফ করছে বা একদম শেষে লুথরের যে পোর্শনটা আসছে, যেখানে ইথান ওই জায়গাটায় ল্যান্ড করেছে, শুনে শুনে হেঁটে হেঁটে আসছে, আমার ওই যে ইমোশনাল পয়েন্ট গুলো, ওগুলো আমার জন্য ওয়ার্ক করে গেছে। ছবিটা যেটা আমার মনে হয় সব থেকে বড় সমস্যা, সেটা হচ্ছে ছবিটার ফার্স্ট হাফটা অনেকটা বড় হয়ে গেছে। মানে ছবিটার রান টাইমটা যেহেতু 2 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি, 3 ঘন্টার কাছাকাছি ছবি, এবং যেহেতু অ্যাকশন সেট পিসটা একদম কম, সেই কারণে আমার মনে হয় যে বিষয়টা একটু ক্রিটিসিজম ফেস করছে। বাট ওভারঅল মানে আমি একজন মিশন ইম্পসিবল এর ফ্যান হিসেবে আমার কিন্তু ছবিটা মানে বেশ ভালোই লেগেছে। আমি কিন্তু ছবিটা এনজয় করেছি। আর সেটা টম ক্রুজের জন্য হোক, দুটো অ্যাকশন ওখানে একটা জিনিস করেছে, রিয়েলিস্টিক যেহেতু অ্যাপ্রোচটা রেখেছে, দেখবে ওটাই কিন্তু কন্টিনিউয়াস একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে ও কি এখান থেকে বেরোতে পারবে, এটা কি সত্যি সম্ভব হবে। মানে এটা কিন্তু মানে হওয়াটা খুব ডিফিকাল্ট, অডিয়েন্স এটা মনে হওয়াটা, মানে আমার কিন্তু সাবমেরিনের না, সিনেমাটা কিন্তু মনে হয়। আমার কথা হচ্ছে যে এইটা কেন হবে? ইথেন হান্ট তো লেজেন্ডারি ক্যারেক্টার। ইথেন হান্ট যেসব মিশন থেকে বেরিয়ে এসছে, যেসব মিশন সাকসেসফুল করেছে, তারপরে তুমি যদি লোককে এটা ভাবাও যে ও এটা পারবে না, তো সেটাই তো বিশ্বাসযোগ্য নয়। আমার কাছে তো, আমি তো ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছি ওই কারণে যে ভাই ইথেন হান্টকে আমি হারতে তো জানি না, আমি তো দেখিনি। আরে দুবাইতে বুর্জ খালিফার উপর উঠে জাম্প করছে, তাতে বেল্ট ছেড়ে জাম্প করছে, তাতে কিছু হচ্ছে না। তো সেই ইথেন হান্ট কেন, আমি কেন ভয় পাবো যে প্লেন থেকে পড়ে যাবে? আমি তো জানি যে পড়বে না। না, তুমি বলো যে সাবমেরিনের যে সিনটা, ওরা তো প্রত্যেকবার কি করেছে মিশন ইম্পসিবলে, যে যতগুলো সিজন এগিয়েছে, যে একটা ব্রুজ খলিফার তুমি সিন বলো, তারপরে একটা হেলিকপ্টারের ওরকম সিন বলো, যে ওটা হার্ডেলটা বেটার হতে 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 বড় হতে হতে গেছে। এবার মিশন ইম্পসিবল তো মোটামুটি সব আমরা দেখে নিয়েছি, যেটা দেখেছি এর আগে, প্রত্যেকটা নিজের জায়গায় একটা করে মাইল ফলক। এবার যেটা দেখিয়েছে ওই যে সাবমেরিনের সিনটা, তুমি সেটাকে কি বলবে? সেটাকে দারুণ বলবে না? সেটাকে বলবে না যে ওটা মানে ওটা হেভি হয়েছে বলবে না? না, আমি বলছি ওটা ভালো, কিন্তু ওটা একটা অন্য ছবির সিকোয়েন্স হিসাবে খুব ভালো। কিন্তু ওটা হচ্ছে যে যখন ইথেন হান্ট নেমেছে, যখন ওই ঝাঁপ মারলো না, এয়ারক্রাফট ক্যারিয়ার না কি থেকে জলে ঝাঁপ মারলো, আমি তখনই জানি যে ও বেঁচে যাবে, কারণ ও ইথেন হান্ট, ও মরতে পারে না। এবার আমার কথা এটা ভাবলে ছবিতে এটা হয়ে যাবে, এটা আমি বুঝতে পারছি অরিত্রদা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে কারান জোহার হঠাৎ করে মাই নেম ইজ খান বানাবে কেন? সে কাবি খুশি কাবি কাবি বানাবে, এরকম ব্যাপার আর কি। মাই নেম ইজ খান নিয়ে প্রবলেম নেই, কিন্তু কবি খুশি কবি গাম পার্ট 2 বলে যদি বানাও, তখন প্রবলেম হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। না না না, আমি আর কি, আর আমি কি বলছি, ধরো পার্ট 5, দেখো একটা ছোট ডিফারেন্স আমি তোমাকে বলছি। পার্ট 5 এ দেখবে এরকম একটা সুইমিং এর সিন আছে, যে ওকে নেমে ওরকম সাঁতার কেটে ওই হার্ড ড্রাইভটাকে বার করে আনতে হবে, আর দেখবে ওর নিঃশ্বাস ফিশ্বাস বন্ধ হয়ে যায়, রেবেকা ফার্গুসন ওকে বাঁচায়। এবার ওই সিকোয়েন্সটাতে তুমি দেখো একটা ছোট ডিফারেন্স বুঝতে পারবে তুমি, যে ভিজুয়ালি আমাদেরকে দেখিয়ে দিয়েছিল ওটা অক্সিজেন মিটার ওর হাতে পড়ে নামে, ওই অক্সিজেন মিটারটা ওর অক্সিজেনটা যে কমছে সেটা আমাদেরকে ভিজুয়ালি দেখিয়ে দিয়েছে। টেনশনটা ওখান থেকে আমাদের মাথার মধ্যে আসছে, আচ্ছা এবার গেল, সেখানে রেবেকা ফার্গুসন এসে ওকে বাঁচিয়ে দিল। এবারে কি করছে, জিনিসটাকে আরো বেশি ইন্টারনালাইজ রেখেছে। টম ক্রুজ যে কি এক্স্যাক্টলি ফিল করছে, ওটা তোমাকে ওর পারফরমেন্স দিয়ে বোঝাতে হবে, কোনো ভিজুয়াল কিউ নেই।
মানে কোনো অক্সিমিটার বা কিছু নেই। তো দেখবে একটা সিন আছে না, ওকে বলে যে ধীরে ধীরে তুমি স্যুটটা যখন খুলে ফেলবে তখন তোমার বডির মধ্যে এই হবে ওই হবে। ওটা দেখবে একটা টাইমে তো স্যুটটা খুলে ফেললো, কিন্তু ও যে এক্স্যাক্টলি কি ফিল করছে এটা পুরোটাই ওকে পারফরমেন্স দিই, মানে এবং সেই পারফরমেন্সটা মুখের চোখের নয়, বডি পারফরমেন্স। এবার এটা করতে গেছে, এটা আমি ডেফিনেটলি বলছি এক্সপেরিমেন্ট খুবই ভালো, সে টম ক্রুজের দিক থেকেও ক্রিস্টোফার ম্যাককুয়ারির দিক। কিন্তু আমার কথা হচ্ছে ডোন্ট ডু দিস ইন মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজ। মানে এটা একটা স্ট্যান্ডালোন ছবি বানাও না ভাই, এখানে তুমি কেন ট্যাম্পার করছো? আমার ব্যাপারটা মানে অরিত্রদার পয়েন্ট অফ ভিউটা বোঝা যাচ্ছে। একটা ফ্যান হিসেবে একটা এত বছরের একটা ফ্র্যাঞ্চাইজি, তার একটা এক্সপেকটেশন থাকে না যে আমি এই ফান মাসটাই আমি চাই, তো সেই ফান মাসটা দিচ্ছেই না ছবিটা, এটা তো সত্যি কথা। আমার মনে হয় কি মিশন ইম্পসিবল, যদি আমরা প্রত্যেকটা পার্ট যারা দেখেছে, মিশন ইম্পসিবলের একটা কিন্তু গ্রাফ বারবার চেঞ্জ হয়েছে ক্রিস্টোফার ম্যাককুয়ারি আসার আগে। তুমি দেখবে পার্ট ওয়ানটা যে অ্যাপ্রোচের ছবি, পার্ট ওয়ানটা পুরো ইনভেস্টিগেশন এবং শেষে একটা হেলিকপ্টারের অ্যাকশন সেট পিস। তুমি পার্ট টু পার্ট থ্রি ভাবো, আর বিভৎস স্টাইলাইজ সব আছে, তুমা অ্যাকশন। কিন্তু তুমি যদি ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড রেটিং চেক করো, সব থেকে লোয়েস্ট রেটিং, সব থেকে দুর্বল ছবি বলা হয় পার্ট থ্রি এবং পার্ট টু কে, মিশন ইম্পসিবল। তারপরে যখন ঘোস্ট প্রোটোকল আসলো, আমার তো সেরা লাগলো ঘোস্ট প্রোটোকল, মানে ম্যাক্সিমাম লোকেরই ঘোস্ট প্রোটোকল হেভি লাগলো। রগ নেশন সেখান থেকে একটু ডিপ করলো, বাট ওটাও খুব সাকসেসফুল। তারপরে ফল আউট তো মানে সব থেকে, মানে সেই সময় সব থেকে বেশি অ্যাক্লেইম হওয়া ছবি। তারপরে ডেড রেকনিংটা রিভিউ ভালো পেলো, বাট বক্স অফিসে তো 100 মিলিয়ন লস করলো। তো এর যে মেকিং প্রসেস, ন্যারেটিভ, সেটা কিন্তু একটা টাইমের পরে চেঞ্জ হতে হতে গেছে। এবার ফাইনাল রেকনিংটা অনেকটাই সরে এসছে এবং অ্যাকশন সব থেকে কম। অরিত্র যেটা বলতে মানে বলছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমি অরিত্র যেরকম মানে ফ্যান, আমি হচ্ছে মিশন ইম্পসিবলের বিভৎস বড় একজন ফ্যান। এবং আমি এটা ভিডিওতেই বলেছি যে এটা মিশন ইম্পসিবলের সব থেকে শক্তিশালী ছবিগুলোর মধ্যে নয়, বা বেস্ট 5 এর মধ্যে থাকবে না হয়তো, কিন্তু এই ছবিটা আমি এনজয় করেছি। এবং ছবির যে এন্ডটা, ওটা কোথাও একটা গিয়ে, মানে সেখানে কোনো ডায়ালগ নেই, সেখানে খালি আসছে একটা করে ক্যারেক্টার, তাকাচ্ছে, ওখান থেকে শিফট করছে, তাকাচ্ছে, ওই যে জায়গাটা, সেটা না কোথাও একটা গিয়ে আমার সাথে ওয়ার্ক করে গেছে। ওই যে লাস্ট নোলানের মতো, ওটাও কিন্তু নোলানের মতো, সেই যে ডার্ক নাইট রাইজেস এরকম ভাবে ওটাও দেখো, তুমি দেখো সেম করেছে। লুথারের যে সংলাপটা চলছে, ঠিক আছে, ও পুরো ওখান থেকে হেঁটে হেঁটে আসছে, ওর সাথে যে ফার্স্ট পার্টের যে বাবা, যার মানে ছেলে, যার সাথে হচ্ছে ও আবার হাতটা মেলালো, ওই যে পোর্শন গুলো না, ওটা কোথাও একটা গিয়ে আমার জন্য ওয়ার্ক করে গেছে। তো যে কারণে এটা মানে গ্রেট সিনেমা নয়, বাট আমার মনে হয় এটা একটা ভালো ছবি এবং এটা আমার ভালোই লেগেছে। না কি বলতো রূপম, এই ট্রিটমেন্টটাও দারুণ ভাবে ওয়ার্ক করতো। ঠিক আছে, আমি বুঝতে পারছি যে তুমি দেখবে ইথেন হান্ট একটু ভিতর থেকে যেন ভেঙে পড়েছে এই পার্টটাতে, এরকম একটা ক্যারেক্টারটাকে দিয়েছে যে ও না আগের মতো অতটা কনফিডেন্ট বা ওইটা নেই, ব্যাপারটা একটু ডার্কিশ টোন করেছে, তো ক্যারেক্টারটার মধ্যে একটা ফল এসছে। এবার এটা তখনই ওয়ার্ক করতো যদি ধরো, আমি বলছি যে ভিলেন গুলো প্রচন্ড স্ট্রং হতো। এই গেব্রিয়েল বলে যে ভিলেনটাকে দেখিয়েছে, তুমি এই যে পার্ট 3টাকে তুমি বললে যে অতটা ভালো রেটেড নয়, বাট পার্ট 3 এর ভিলেনটাকে কি মানে সাইকো টাইপের দেখিয়েছে। পার্ট 3 আমার হেভি লাগে, পার্ট 3 আমার হেভি লাগে। ওই যে ফ্লাইট থেকে ঝুলিয়ে দেবে ওকে, ঠিক আছে, ওই যে টর্চার গুলো, সব মালটা মনে রাখবে এবং ওগুলো ও ফেরত দেবে, সেরা সেরা, মানে দারুণ লেগেছিল আমার পার্ট 3। তো ওটাই বলছি। তো ওই ইয়েকে বল, হেনরি কেভিলকে বলো তো, হেনরি কেভিল ফলআউটে কি করেছিল। ওই যে মানে একটা বাথরুমের সিন ছিল, ফাইট সিকোয়েন্স, ওই যখন হচ্ছে দুজন মিলে মারপিট করবে, ওই সিনটা তুমি খালি কোরিওগ্রাফি বলো, ওই সিনটা বলো, ওটা যতবারই দেখবে মানে ওই 15 মিনিটের সেট পিস দারুণ দারুণ। ওরকম জিনিসপত্র তো ওরা করবো না। এখানে গেব্রিয়েলের ক্যারেক্টারটা প্রচন্ড দুর্বল, ও কোনো থ্রেড প্রোভাইডই করতে পারছে না। আর সেকেন্ড হচ্ছে এই যে এনটিটিটাকে না আমার কোনো এক্সট্রাঅর্ডিনারি, মানে কি হচ্ছে তুমি দেখো যে আমি বুঝতাম যে ওকে এমন একটা এআই দেখাচ্ছে যে যাকে মানে কন্ট্রোল করাই যাবে না, মানে এমন একটা, কিন্তু তুমি দেখবে সেই ওর ব্যাপারটা হচ্ছে কি যে ও এখনো ফুল ফর্মে পৌঁছায়নি, ও এইটা করতে পারছে না, ঠিক আছে, এইটা করতে পারবে না, এতটা টাইম লাগবে, মানে এরকম। মানে আমি বলছি এখানে মানে এআইটাকে বানাতে হতো কিরকম বলতো, এই এজ অফ আল্ট্রনের এআইটার মতো। এজ অফ আল্ট্রনকে যেরকম দেখিয়েছিল ওই ওরকম লেভেলে দেখাতে হতো, মানে আরো ডিফিকাল্ট। মানে আমি বলছি মানে যাতে মনে হয় যে টম ক্রুজ সালাইকে হারাত, কিন্তু এখানে তো মিশনটা হয়ে গেছে কি যে ওর হার্ড ড্রাইভটা সাবমেরিনে আছে, ঠিক আছে, ও চলে যেতে পারবে, ও বাঁচিয়ে নিতে পারবে, কিছু না কিছু একটা করে নিতেই পারবে। দেখুন, আমি একটা কথা বলবো অডিয়েন্সকে, যে অরিত্র আমার এই বিষয়টা নিয়ে চর্চা চলবে, কিন্তু সাগরনীর মাঝখান থেকে বলার স্কোপ পাবে না। আমি বলছি 1 মিনিট ও আগে বলে নিক ও কি বলতে চায়। অনেকক্ষণ ধরে আমার আর তোমার সাথে আগ্রি করছি না, এটা বলে যাচ্ছে।
এই সাগরনীলকে আমরা বলতে দিলাম। না 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 অরিত্রদা, তোমাদের ডিসকাশনের পরে আমার সত্যি বলতে আলাদা করে কিছু বলার নেই, কারণ তোমরা 15-20 মিনিট ধরে ডিটেলস আলোচনা করে ফেলেছো। আমি শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে অরিত্রদার যেটা অ্যাকচুয়ালি পছন্দ হয়নি, মানে এটাই আমরা যে প্রত্যেকে অডিয়েন্স হিসেবে আলাদা সেটা সব থেকে বড় প্রমাণ। অরিত্রদার যেটা পছন্দ হয়নি সেটাই আমার পছন্দ হয়েছে, যে ওরা একটা ওরকমই কিছু বানাতে পারতো কিন্তু না বানিয়ে ওরা একটা ডিফারেন্ট রুট নিয়েছে। সেই অ্যাপ্রোচটাই আমার ভালো লেগেছে। এবার সেটা অরিত্রদার খারাপ লেগেছে, এবং অরিত্রদার মতন প্রচুর দর্শক থাকবে যাদের, কারণ আমার ওটা মনে হয়েও ছিল, হ্যাঁ, যে দেখবে আমি রিভিউ শুরু করেছি এটা বলে যে এই ছবিটার মধ্যে কিন্তু অ্যাকশন কম, যে কারণে কিন্তু অনেক দর্শকের এই ছবিটা তো খারাপও লাগবে, এটা বলে আমি রিভিউ, তো আমার আইডিয়া ছিল যে এরকমটা হবে, তো সেটা মানে সেটা ঠিক আছে, কিন্তু আমার কোথাও ছবিটা ভালো লেগেছে। এবার সেটা আমি জানি না যে সেটা অরিত্রদা বলছে যে আর্টসি হয়েছে একটু, যেটার সঙ্গে আমি মানে যেটা অ্যাকচুয়ালি মিশন ইম্পসিবল প্রমিস করে সেই হিসাবে ভেবে দেখলে এটা ডেফিনেটলি আর্টসি একটু, তো সেটার জন্য কিনা আমি জানি না, তবে ছবিটা আমার ভালো লেগেছে, স্যাটিসফাইং লেগেছে। আমি যখন হল থেকে বেরিয়েছি, সেটা নোলানের ট্রিক গুলোর জন্য কিনা আমি জানি না, কিন্তু আমার ভালো লেগেছে। এবং হ্যাঁ, একটা সমালোচনা আমার ছিল, যেটা মেবি পেলে খুশি হতাম, কিন্তু ওরা যে জোনে যেতে গেছে সেই জোনে সেটা দেওয়া যেত কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি ইথান হান্ট না প্রত্যেকটা ছবিতে একটা এমন স্টান্ট থাকে যে স্টান্টটা আগে আমরা দেখিনি আর কি, মানে যে একটা মাথা খারাপ করা স্টান্ট, সেই স্টান্টটাও এই ছবিটাতে ছিল না। কারণ হেলিকপ্টারের যে বিষয়টা আমরা দেখে ফেলেছি, ওটা মানে করে ফেলেছে টম ক্রুজ, ওটা নতুন কিছু আর নয়, প্লেনে করেছে, হেলিকপ্টারে করেছে। তো সেইটা আমার মনে হয় যে কিছু একটা সেরকম থাকতে পারতো, বিশেষ করে যেহেতু মাত্র দুটোই অ্যাকশন সেট পিস, এবং সেখানে সাবমেরিন একটা প্রচন্ড বেশি মানে হেলিকপ্টার আমার হেভি লেগেছে। সেটা হচ্ছে হেলিকপ্টারও উঠে গেছে, ফ্লাইটটা এয়ারক্রাফটে উঠে গেছে, কিন্তু মালটা ভুল জায়গায় উঠেছে। ওখান থেকে যখন আবার ব্যাকে আসছে, ওটা মানে আমার মানে এতটা রিয়েলিস্টিক করে দিয়েছে ওগুলো, যে এবার যদি যাই হবে তো ওখানে একটা সমস্যা হবে। তো ওটা আমার খুব ভালো লেগেছে। আর আমি একটা জিনিস বলি, ছবিটা দেখার সময় ছবিতে দেখবে একটা পোর্শন রয়েছে না, যে যেখানে হচ্ছে একটা বড় চাঙ্ক রয়েছে, যে ইথান কি কি করেছে সেটা পুরোপুরি একজন অডিওতে বলছে, এটা ফাইলে বলছে, এবং সেটা 5 সেকেন্ড পর ডিস্ট্রয় হয়ে যাবে। ওটা যখন হচ্ছে আমি দেখছি অরিত্র, গোটা হলে সবাই নিজের ফোন বার করেছে, মানে সবাই চুপচাপ দেখছিল ছবিটা, ওই জায়গাটা বলা শুরু হয়েছে, সবাই নিজের ফোন বার করেছে, এবং একটা অডিয়েন্স ওখানে খালি ফোন বার করেনি, সেটা হচ্ছে আমি। ঠিক আছে, সবাই ফোন বার করেছে পুরো সামনে, আর যথেষ্ট ভালো রিয়াকশন, সবাই ওটা রেকর্ড করছে। এবং অডিয়েন্সের যে রিয়াকশনটা না ওই সিনটায়, তুমি বুঝতে পারবে যে একটা ভাইবস আছে, যে অডিয়েন্স ওই যে সিনটা ওটা ইন্টারনেটে কিভাবে পোস্ট করছে আমি খালি দেখছি, এবং আমি ওইটা হলে বসে দেখেছি, লোকে ওটা রেকর্ড করছে আর বলছে কি দেখালো এটা। তো এরা হচ্ছে, আমরা তিনজন যারা কথা বলছি, আমরা হচ্ছে সেই অডিয়েন্স, মানে আমি ঘোষ প্রটোকল থেকে হলে দেখা শুরু করেছি মিশন ইম্পসিবল। ঠিক আছে, যখন থেকে ওই ছবিটা দেখছি, মানে এগুলো না আমাদের সাথে মেমোরি হয়ে রয়েছে, যে কি কি করে গেছে ইথান হান্ট। ঠিক আছে, হলিউড দেখা, আমি তো হলিউড এগুলো দিয়ে দেখা শুরু করেছি, তারপর তো অন্য ছবি দেখেছি, ঠিক আছে, দেখা শুরু এগুলো দিয়ে। পার্ট 2 তে ওই যে দুই ভাই, ওদের একটা টিম, ঠিক আছে, ওই গলার ভয়েসটা ইয়ে করে টম ক্রুজ আসবে ওই জায়গা টানেলের গুহার মধ্যে। মেন মজাটা হচ্ছে দেখে টম ক্রুজকে মেরে দিয়েছে, ঠিক আছে, তারপর দেখো আঙুলটা ভাঙা, তখনও মনে পড়ে যে ওই আঙুলটা সেই নখ দিয়ে হ্যাঁ, তো তখন ওই জিনিসটা খুলে দেখে টম ক্রুজ নয়, ওটা ওই লোকটাকেই মেরেছে আর কি। ওই ট্রোলসগুলো হেভি খেলতো। আর একটা ছিল হচ্ছে যখন ছবির ওপেনিংটা, যে ও হচ্ছে একটা জায়গাতে তোমার হচ্ছে পাহাড়ের মধ্যে থেকে ইয়ে করছে, ঝুলতে ঝুলতে যাচ্ছে, আর চোখে চশমাটার মধ্যে মেসেজটা রেকর্ড হয়েছে, চশমাটা ফেললে লাস্ট হলো টাইটেলটা পরে, কি সিন ওগুলো, মানে ওগুলো দেখলে না। মিশন ইম্পসিবল পার্ট 2 থেকেই আমাদের দিলওয়ালেতে সিন কপি করা আছে, জানো তো? একটা সিন আছে যেখানে মেয়েটার সাথে দেখা হয়, গাড়িটা নিয়ে গাড়িটা পুরো ঘোরে, ওটা পুরো দিলওয়ালেতে রোহিত শেট্টি কপি করে দিয়েছিল, পুরো কপি। চলো এবার আমরা পরের টপিকে যাই। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে মেরি ক্রিসমাস। তো আমি বলেছিলাম তোমাদেরকে মেরি ক্রিসমাসে ওই যে বিল্ডিং এর যে ট্রুপটা, ওটা আমার জন্য ওয়ার্ক করেনি। তার কারণ কিন্তু হচ্ছে তোমার আরে বলো ওই ছবিটা ঘোষ প্রটোকল, যে ওই যে নিচে একটা সেট বানিয়েছে, ওপরে সেম বানিয়েছে, ওই যে জিনিসটা, ওটার জন্য মেরি ক্রিসমাসের মালটা অনেক আগে বুঝে গেছিলাম। যাই হোক, এরপর হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিতারে জামিন পরের ট্রেলার, বাবু ভাইয়া বাদ, দুটো বিষয় বাকি আছে আমাদের। প্রথমে আমরা হেরাফেরিটা নিয়ে কথা বলি। দেখো, হেরাফেরি এক্সিস্টই করবে না উইদাউট পরেশ রাওয়াল, এটা মানে কোনো দ্বিমত নেই, ঠিক আছে। আর আমার যেটা মনে হয়, এই দেখবে আজকে একটা আপডেট উঠেছে নাকি সুনীল শেট্টিও নাকি ছেড়ে দিচ্ছে না কি এরকম,
তো এইটা এই যে প্রডিউসার যারা এই ফিরোজ এ নাডিয়াডওয়ালা, ওর তো জানো কি কি প্রবলেম আছে। কিছু টাকা আসে শুটিং তখন হয়, আবার কিছু টাকা আসে না তখন শুটিং বন্ধ হয়ে যায়, এর সাথে ঝামেলা ওর সাথে ঝামেলা, এইসব কারণের জন্য কিছু হয়েছে। দেখা যাক কি হয় সামনের দিন, আবার শুনলে যে এসে গেছে পরেশ রাওয়াল, এরকম হতে পারে। অক্ষয় কুমার তো চলে গেছিল, চলে আসলো। তবে আমার কেন জানি না এটাও মনে হচ্ছে যেটা না, মানে আসলে ছবিটা থেকে কেউই বাদ যায়নি, ঠিক আছে, এটা একটা ছবিটার হাইপের জন্য বা একটা ইনিশিয়াল টিজারের আগে এরকম কিছু করছে, মানে এটা যে পুরোপুরি সত্যি এটা আমি বিশ্বাসও করতে পারছি না যে এটা পুরোপুরি সত্যি। কারণ যেখানে পরেশ রাওয়াল অলরেডি ওয়েলকাম 3 সেম প্রডিউসারের সাথে করছে। দুটো জিনিস তুমি দেখো, ওয়েলকাম 3 কমপ্লিট করলো, আর এদিকে ডিরেক্টরের সাথে ভূত বাংলাও কমপ্লিট করলো, ঠিক আছে, তাহলে হেরাফেরি 3-তে সমস্যা হওয়ার কথাই না হিসাব মতো। আর এই সুনীল শেট্টিও ওয়েলকাম 3-তে কাজ করছে, অক্ষয় কুমার তো করছেই, ভূত বাংলা তো সবাই কাজ করছে, তো টিমটা কাইন্ড অফ একই, প্রডিউসার ওখানে আলাদা ভূত বাংলাতে, কিন্তু ওখানে তো ডিরেক্টর এক, বাদ বাকি সাপোর্টিং তো এক, তো কিসের যে সমস্যা হলো, তো আমার কোথাও একটা কি এটাও হতে পারে যে এটা মানে পাবলিসিটি স্টান্ট, এটাতেই ছবিটার একটা হাইপ তৈরি হয়ে গেল। কারণ কিন্তু তোমাদের কি মনে হয় যে এত আগে থেকে পাবলিসিটি স্টান্ট করে সত্যি হাইপ বিল্ড করা যায়? টিজার আসবে তো হেরাফেরি, আসবে। দেখো সাবনীল, এখানে একটা ব্যাপার আছে, আমি তোমাকে বলছি এগুলো কেন করা হয়, আমি তোমাকে বলছি। এই যে ফিরোজ এ নাডিয়াডওয়ালা, ঠিক আছে, এ একটা টাইমে বড় প্রডিউসার ছিল, মাঝখানে দেখবে অনেকদিন গায়েব ছিল, এখন আর অত রেগুলারলি ছবি করেন। তো এখন ধরো ওয়েলকাম 3 করছে, ওয়েলকাম 3 মাঝে মাঝে আটকে যাচ্ছে কেন, দেখবে রিপোর্টস এসেছিল যে টাকার প্রবলেম হচ্ছে হচ্ছে, ঠিক আছে। এবার এইটা করে একটা বাস বিল্ড করে হেরাফেরি 3 এর টিজারটা না পারলে, ছবি এখনো শুটিং শুরু হলো না, টিজার কেন শুট করছে, অ্যানাউন্সমেন্ট টিজার, যাতে ওইটা দেখিয়ে, ওই বাসটা দেখিয়ে যে এখনো দেখো এই ছবিটা কত হাইপ আছে, মার্কেট থেকে যাতে টাকা তুলতে পারে বা কোনো স্টুডিওকে অনবোর্ড আনতে পারে, এইসব টেকনিকের জন্য এগুলো করা হয়েছে। ওই ফেক প্রডিউসার সমস্ত ইন্ডাস্ট্রিতেই আছে, ওরকম ব্যাপারে। না ফেক প্রডিউসার না, দেখো এইভাবে ছবি অ্যানাউন্স করে বড় স্টার কাছে, এটা ধরো আগেকার দিনে বম্বেতে তাই হতো, কিন্তু মানে চিরকালই এটা কিন্তু হয়ে এসছে, ধরো তুমি একটা বড় স্টার কাস্টকে অনবোর্ড করলে, করে এবার সেটা দিয়ে তুমি অ্যানাউন্স করলে, তারপরে তুমি ফিনান্সটা ধরলে, এরকম কিন্তু অনেকেই করে, এটা মানে এরকম নয় যে ওরাই করছে প্রথমবার বা কিছু। এবার আমাদের এখানে কি হচ্ছিল যে অ্যানাউন্সমেন্ট পর অ্যানাউন্স হচ্ছে কিন্তু ছবিটা আর হচ্ছে না, সেটার কথা অন্য, বাট এখানে তো মানে চেষ্টা করছে ওরা বারবার, ওয়েলকাম টু গ্র্যান্ড ভাবে বানাচ্ছে। এগেইনস্টে আনিস বাজমের স্টেটমেন্ট দিয়েছিল যে ও কবে ওয়েলকাম ব্যাক বানিয়েছে, এখনো ওয়েলকাম ব্যাকের টাকা বাকি রয়েছে, ওটা নিয়ে তো। যাই হোক, আমাদের শেষ যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে আর কি বাকি আছে, সিতারে জমিন পর, সিতারে জমিন পর, সিতারে জমিন পর। এটাতে আমি চাই অরিত্র আর সাগনের মধ্যে একটা বাবা লোক, দুজনের মধ্যে টাসে লোক, আমি কোনো স্টেটমেন্ট দেবো না। আমি তো দেখো বলে দিয়েছি, আমার দেখো পছন্দ হয়নি। প্রথম কথা আমার যেটা পয়েন্ট ছিল যে ভাই অ্যাডাপ্টেশন করো, এরা পুরো ফ্রেম বাই ফ্রেম রিমেক, ঠিক আছে। আর এখনকার দিনে না তুমি যে স্প্যানিশ ছবি হোক, হলিউড ছবি হোক, তুমি দেখো ওটা আসার পরবর্তীতে লোকে সবাই এবার জেনে গেছে, কিন্তু এবার লোকে ডাউনলোড করে করে হয়তো দেখ। সেকেন্ড কথা, ফ্রেম বাই ফ্রেম রিমেক করে দিয়েছি। এবং আমার কথা হচ্ছে এই যে বাস্কেটবল ইত্যাদি, এগুলোকে আদৌ পপুলার ইন্ডিয়াতে, মানে আমেরিকাতে সত্যি পপুলার, কিন্তু এখানে কি পপুলার? তো সেটা তুমি করে ইউজ করে দিচ্ছ। বা স্প্যানিশ যে ছবিটা, সেটাও তো একটা রিয়েল ইনসিডেন্টের উপরই বেসড, যে অ্যাকচুয়ালি ওরকম একটা বাস্কেটবল, কিন্তু বাস্কেটবল কি আদৌ ইন্ডিয়াতে পপুলার? এটা গেল একটা দিক। সেকেন্ড হচ্ছে কি আমির খানের পারফরমেন্স, এটা দেখো তুমি, এখন কথা হচ্ছে চারিদিকে যে আমির খান কিন্তু ওই একটা রিপিটেটিভ কমেডিতে পারফরমেন্স দেয়, এবং যেহেতু ব্যাক টু ব্যাক কমেডি করছে এবং সেখানে হাই পিচ পারফরমেন্স দিচ্ছে, তখনই প্রবলেমটা হচ্ছে। মানে তুমি দেখবে দাঙ্গালের পরবর্তীতে যখন সিক্রেট সুপারস্টার করেছিল এই প্রবলেমটা হয়নি, কিন্তু তারপরে তুমি দেখো এই যখনই এই লাল সিং চাড্ডা করছে, এটা করছে, বা তার আগে ফিরাঙ্গি বলে একটা ক্যারেক্টার করেছিল থাগস অফ হিন্দুস্তান, ব্যাক টু ব্যাক যেহেতু প্রত্যেকটা দিয়ে একটা হিউমার করছে, এবং সেখানে পারফরমেন্সটা কিন্তু আমির খানের একই রকমের, চোখ বড় বড় করে একটা এক্সাজারেটেড একটা অ্যানিমেটেড টাইপের ক্যারেক্টার। তো ওটা আমার মনে হয় না কোথাও রিপিটেটিভ হয়ে যাচ্ছে, দর্শক নতুন কিছু পাচ্ছে না আমিরের থেকে, যেটা আগে আমিরের ইউএসপি ছিল, যে একটা ছবি গাজনি, পরেরটা 3 ইডিয়টস, তারপরটা তালাশ, তারপরটা ধুম 3, তারপরটা পিকে, তারপরটা দাঙ্গাল। তুমি দেখো ভেরিয়েশন, দেখো জনরা ওয়াইজ ভেরিয়েশন, লুক ওয়াইজ ভেরিয়েশন, পারফরমেন্স ওয়াইজ ভেরিয়েশন। বা তুমি তারও আগেও যদি চলে যাও, রং দে বসন্তি একরকম, তারপরে তারে জমিন পর, তার আগে মঙ্গল পান্ডে, তার আগে দিল চাতা হ্যায়, তার আগে লাগান, তার আগে সরফরোশ, 1947 আর্থ, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ। প্রথম কথা হচ্ছে যে আমির খান প্রচন্ড বেশি আর কি ওই একটা কমেডি থাকবে, ইমোশন থাকবে, এই ধরনের, কারণ ও এটাকে কমার্শিয়াল মনে করে, এটা ওর ফিল্মোগ্রাফি দেখলে বোঝা যায়।
এবং এর পরের ছবিটা রাজু হিরানির সঙ্গে অলরেডি সেটাকে নিয়ে আলোচনা চলছে। তো রাজু হিরানির But ছবি exactly সেটাই হয়। ওটা কমেডি ড্রামা হবে না ওটা, আমার না মনে হয় সেটা না। তুমি এখন কি করে, আমি শিওর কি করে মানে কি করে বলতে পারি, কারণ রাজু হিরানির ফিল্মোগ্রাফি দেখে হওয়া উচিত নয় অ্যাকচুয়ালি যেটা সাবজেক্ট, কিন্তু এখন কি করে বলতে পারি। তো অ্যাকচুয়ালি আমির খানের এটার থেকে একটুখানি বেরোতে হবে, এটা ঠিকই বলেছো। কারণ একটা অভিনেতার, একটা যে কোনো অভিনেতার খুব লিমিটেড অভিনেতাই আছে যাদের অ্যাকচুয়ালি ভ্যারিয়েশন এত রয়েছে যে তুমি কোনো পারফরমেন্সের সঙ্গে কোনো পারফরমেন্স মেলাতে পারবে না। আদারওয়াইজ তুমি ম্যাক্সিমাম অভিনেতারই পারফরমেন্স মেলাতে পারবে, মানে এটা হবে না যে, কিন্তু যখন গ্যাপটা বেড়ে যায় দুটো ছবির মাঝখানে যেখানে পারফরমেন্স সেম, তখন সেটাকে নিয়ে ক্রিটিসিজমটা আর হয় না। এবার গ্যাপটা আমির খানের ক্ষেত্রে প্রচন্ড কমা শুরু করেছে, সেইটা হয়ে গেছে প্রবলেম। কারণ ট্রেলারটা আমি যখন দেখেছি অ্যাট দি ফার্স্ট প্লেস আমার সিক্রেট সুপারস্টারের কথা মাথায় আসে। আমি যখন দেখেছি আমার জন্য কমেডি ওয়ার্ক করেছে, আমি হেসেছি ভালো মতো, মানে আমার জন্য কিন্তু কমেডি অ্যাকচুয়ালি ওয়ার্ক করেছে, আমার ট্রেলারটা এনজয় করেছি। কিন্তু তারপর যখন আমি দেখছি যে সিক্রেট সুপারস্টার নিয়ে মিমস টিমস ট্রলিং হচ্ছে আমির খানকে, তখন আমার মনে হচ্ছে যে সত্যি তো কথাটা তো ভুল না। আমির খানের তো মানে পারফরমেন্সের একটা রিপুটেশন তো আছে, এটা এটা আছে 100% রয়েছে। তো সেইটা আমির খানের একটুখানি বুঝে করা উচিত বলে আমার মনে হয়। আর যেটা তুমি বাস্কেটবলেরটা বলছো, দেখো অনেক ক্ষেত্রে কি হয়, ছবি এরকম হয় যেটা না, মানে যেটাকে আমরা বলি স্পোর্টসের যে নিটিগ্রিটি সেটাতে ঢোকে না, সেটা ওপরই থেকে যায়, জাস্ট সেটা একটা আছে আর কি। কিন্তু মানে সেটাকে কেন্দ্র করে যে ইন্টারনাল যে ড্রামাটা সেটা এতটা হেভি যে অডিয়েন্সের জন্য ওয়ার্ক করে যাচ্ছে। তারপরে কই মিল গায়ের মতো ছবি রয়েছে, দেখে দেবে একটা মেজর চাঙ্ক রয়েছে হচ্ছে বাস্কেটবল, কিন্তু সেটা যেহেতু মানে খুব সহজভাবে দেখানো, তো সেরকম সহজভাবে যদি দেখানো যায় যে বিষয়টা হচ্ছে যে এদিকে বলতো ওদিকে বলতো না, চ্যাম্পিয়ন্স ছবিটা তো খুব সহজভাবেই বাস্কেটবলটা রয়েছে, ওটা কখনোই ভেতরে ঢোকে না কিন্তু। তো আমার মনে হয় না যে সেটা সেটা প্রবলেম হবে। সেটাকে হয়তো কমার্শিয়াল ওয়েতে সিম্পলিস্টিক ওয়েতে দেখিয়ে দেওয়া যাবে। এবার দেখা যাক, কারণ হলিউডের ছবিটা থাকা সত্ত্বেও রিমেকটা করা, মানে এটা একটা বড় ডিসিশন ছিল। যদি শুধু স্প্যানিশ ছবিটা থাকতো সেক্ষেত্রে মেবি আমরা বলে দিতে পারতাম যে ঠিক আছে স্প্যানিশ ভাষাতে রয়েছে, হিন্দির অডিয়েন্স হয়তো অত দেখেনি। কিন্তু আমার মনে হয় না, একটা বিষয় রেফারি কিছু বলতে চায়, একটা বিষয় আমার মনে হয় এটা হচ্ছে এই ছবিটা না, মানে লাল সিং চাড্ডার ক্ষেত্রে যেটা হয়েছিল, লাল সিং চাড্ডা না, যে ছবিটা রিমেক মানে হচ্ছে ফরেস্ট গাম্প, গডফাদার, তারপরে হচ্ছে কি বলে, আরে প্রেস্টিজ, এই ছবিগুলো এমন ছবি যেগুলো আমার মনে হয় কি লোকে না সেভেন কনজিউম করে 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 না, মানে উঠতে বসতে এই ছবিগুলোকে খেয়েছে, গিলে নিয়েছে, এবং একটা বিশাল কনজিউমার রয়েছে এই ছবিগুলো। কিন্তু চ্যাম্পিয়ন্স এর যেটা অরিজিনাল ছবি, আমার মনে হয় সেই ছবিটাও লোকে সেই পরিমাণে দেখেনি, কারণ ওটা তো বোধহয় 2018 ছবি ছিল। আর যেটা হলিউডের উডলি ইয়ের ছবি, সেই ছবিটা কিন্তু রিসেন্ট ছবি, মানে ওটা তো 2023-এর ছবি, ওটাও যে খুব পুরোনো ছবি এমন তো নয়। তো এই ছবিটার যে অডিয়েন্স, চ্যাম্পিয়ন্স এর অডিয়েন্স তৈরি হবে কবে থেকে, এই জবে থেকে অডিয়েন্স ঠিকই বলেছে, তুলনা হলো, নাম জানতে পারলে এখন ছবিটা লোকে দেখবে সবাই কিন্তু। তুমি একটা জিনিস দেখো, এই যে তুমি বলছো যে প্রেস্টিজ অনেক লোকে দেখেছে, প্রেস্টিজ থেকে ঝেড়ে মানে কোর আইডিয়াটা ঝেড়েই তো ধুম 3 হয়েছে। কিন্তু ওটা ওয়ার্ক করে গেছে কেন? এক হচ্ছে ফ্র্যাঞ্চাইজ, সেকেন্ড হচ্ছে ওখান থেকে আইডিয়াটা নিয়েছে, বাকি এদিক ওদিক কোনো কিছু ফ্লিপ করে দিয়েছে, ঠিক আছে, চুরি ফুরির অ্যাঙ্গেল থেকে। এবার আমার কথা হচ্ছে যদি এই আইডিয়াটা নিয়ে আজকে ধরো সাগরনীল বলছে যে এই বাস্কেটবলটা মানে অতটা ইম্পর্টেন্ট নয়, ওটা একটা মানে ইমোশনটা ড্রামাটা মেন, বাস্কেটবলের জায়গায় যা কিছু থাকতে পারতো, কিন্তু ওখানেই তো খেলাটা, যে আমি যদি ওটাকে ক্রিকেট দিয়ে রিপ্লেস করে দিই বা ফুটবল দিয়ে রিপ্লেস করে দিতে পারতাম, আমাদের এখানে কানেক্টিভিটিটা বেশি হতো। যেহেতু মেন কোডটা ওটা ফোকাসটা নয়, বাট ওই স্পোর্টসটা থাকলে পরে কানেক্টিভিটিটা বেশি হতো। আমি সেটাই বলছি যে অ্যাডাপ্টেশনের মধ্যে যে চেঞ্জেস, ওই যেমন একটা ছবি ছিল এ গার্ল অন আ ট্রেন নাকি, তোমার পরিণীতি চোপড়া করলো না, রিবু দাসগুপ্ত ডিরেক্টর ছিল, তুমি বলো মানে ওই ছবিটা আমি কেন দেখবো? কারণ ওখানেও অরিজিনাল ছবিটা, সেই ছবিটা লন্ডন দেখাচ্ছে, এটা রিমেক করেও লন্ডন দেখাচ্ছে, আমি কেন দেখবো? যদি একটা বোম্বে একটা ট্রেন করতো, একটা আন্ধ্রেদি যাচ্ছে, তাহলেই তো ছবিটা একটা ইন্ডিয়ান ভাইবস আসে। অরিত্র যে পয়েন্টটা বলছে কথাটা ঠিকই, যে এই ছবিটাকে কি একটা আমি একটা ছোট একটা ডিরেক্টরদের এক্সাম্পল দিচ্ছি, এটা বলি শেষ করবো আমি। আব্বাস মাস্তানের সব ছবি কিন্তু কপি, জানো তো, সব ছবি কপি। কিন্তু আমি তোমাদেরকে সব থেকে বিগেস্ট একটা সিনেমার এক্সাম্পল দিচ্ছি, যেটা সবাই দেখেছে, সবাইকার পছন্দের ছবি, সেটা হচ্ছে বাজিগার। বাজিগার কিন্তু একটা হলিউডের সিনেমা, যেটা অ্যাকচুয়ালি একটা নভেল থেকে অ্যাডাপ্টেড, কিস বিফোর ডাইং থেকে অ্যাডাপ্টেড। এবার কিস বিফোর ডাইং তুমি যদি অ্যাকচুয়ালটা দেখো, ওখানেও 3টে মেয়েকে মারে, ঠিক আছে, এবং ওখানে মানে 3টে মেয়ে ছিল ওখানে, প্রথম দুটোকে মারে, 3 নম্বর ওখানে কিন্তু ওর কিন্তু কোনো ওরকম পার্সোনাল ভেন্ডেটার অ্যাঙ্গেল ছিল না,
অরিজিনালটাতে। ও মারতো বিকজ ওদের টাকাটা অ্যাকোয়ার করে বড়লোক ওদের, আর কোন সাইকোটিক বিহেভিয়ার ছিল রাদার, ক্রিমিনালিস্টিক মাইন্ডসেট। কিন্তু যখন ওটা ইন্ডিয়াতে অ্যাডাপ্ট করেছে, ওরা কিন্তু ওটাকে একটা পার্সোনাল রিভেঞ্জের অ্যাঙ্গেল দিয়েছে, যে মা আছে, মা পাগল হয়ে গেছে, বোন ছোটবেলায় মারা গেছিল, বাবা মারা গেছিল, তখনই কিন্তু শাহরুখ খান জাস্টিফাইড হয়ে ওই গেল। ছবিটা কনসেন্টিং অ্যাডাল্টস, যেটা থেকে তোমার আজনাবি করা, তুই বলো তো, ঠিক আছে, আজনাবি কত ভালোভাবে বানিয়েছিল, এবং যে চেঞ্জেস গুলো করেছে ওই ছবিটার মধ্যে, এই হিন্দি ছবিটার মধ্যে জনি লিভারকে দিয়ে কমেডি করানো, ঠিক আছে, যে জিনিসপত্রগুলো ঢুকিয়েছে, অক্ষয় কুমারের ক্যারেক্টারটাকে আরো গ্রাফ ওয়াইজ বাড়িয়ে দেওয়া, ববি দেওয়ালকে আরো সাউথফুল করে দেওয়া, এইগুলো আব্বাস মাস্তান করছে। যে তারপরে তুমি দেখলে ইভেন এতরাজের অরিজিনালটা দেখেছো? এতরাজের অরিজিনালটা তুমি, আমি যখন প্রথম শুনি, ওটাও কিন্তু পুরো অন্যরকম করে দিয়েছিল। এবং আর একটা ছবি আছে প্রাইমাল ফিয়ার থেকে বোধহয় দিওয়ানগি, তুমি দিওয়ানগির চেঞ্জ গুলো দেখবে, গ্রাউন্ডেড মনে হয়, ইন্ডিয়ান ছবি মনে হয়। দিওয়ানগিটা আব্বাস মাস্তানের নয়, ওটা আনিস বাজমির। আনিস বাজমির প্রথম দিককার ছবি ওটা, ওই তো, ওটা ওটা আব্বাস মাস্তানের না, ওটা জানি। দিওয়ানগি খুব ভালো। তো ওই চেঞ্জেসটা এখন বন্ধ হয়ে গেছে, মানে ধরে একদম পুরো ঝাপাঝাপ রিমেক, মানে এইটা ঠিক না, মানে এটা আমার মনে হয় না না, অরিত্রর এটাও ঠিক। তো আমাদের লাস্ট যে ক্লাসটা হলো সাগরনীল অরিত্রর, এটাতে দুজনকেই অনুমান করে আমরা দিতে পারি, এটাতে ওই জিতা নেই, ওই হারা নেই। আর আপনারা, আমাদের আলোচনা আজকে শেষ, সাবস্ক্রাইব করুন, আমরা এটাই বলবো। আর যদি আজকের ভিডিও না আসে, আপনারা জানবেন করে, ভিডিও না আসে, যদি ভিডিও এসে যায় তাহলে বলে রাখি যে এই ভিডিওটায় করার আগে আমরা এরকম আরো দুটো ভিডিও করেছি, যে ভিডিওটায় আমরা সেম বিষয়পত্র নিয়ে আলোচনা করেছি, বাট ভিডিও রেকর্ড হয়েছে, ডাউনলোড হয়নি। তা আবার আমাদের সাথে সেটা হতে চলেছে, যদি হয়ে যায় তাহলে আপনাদের ভাগ্য খারাপ, তার থেকে আমাদের ভাগ্য খারাপ, কারণ আমরা সেম টপিক নিয়ে আর আলোচনা করতে পারছি না। আমরা ভাবুন তো কত বড় অ্যাক্টর অরিত্র, কত বড় অ্যাক্টর সাগরনীল, কত বড় অ্যাক্টর। আমি একটা বিষয় বলছি, ওরা শোনার পরে এমন বিয়ে করছে আগে শোনেনি। এদিকে আমরা আমার বসকে দুটো আলোচনা করে ফেলেছি, অন্য ছবি নিয়ে আলোচনা করে ফেলেছি, তারপরেও আমরা এমন আলোচনা করছি যে অরিত্র এই বিষয়টা বলছে লাল সিং চাড্ডা নিয়ে, সিতারা জাহান পর আমরা শুনিনি, আমরা অরিত্রকে কাউন্টার করছি। কিন্তু আমরা জানি ও আগের দিনও এটাই বলেছে, আগের দিন সাগরনীল এটা বলেছে, আগের দিন আমিও এটা বলেছি, কিন্তু তাও আমরা রিপিটেডলি ওগুলোই বলছি, ওগুলোই শুনছি। তো এটা কতটা কষ্টকর আপনারা নিজেরা বুঝতে পারছেন, বুঝতে পারলে সাবস্ক্রাইব করবেন আমাদের, প্লিজ 10,000 করে দিন। 10,000 কি হয়েছে না এখনো হয়নি? এখনো হয়নি। না, কার কার পারফরমেন্স সব থেকে ভালো ছিল, এই অভিনয়টা কার ভালো ছিল তিনজনের মধ্যে, এটাও কমেন্ট করে জানান যে কে অভিনয় ভালো করতে পেরেছে সোমবার।